এটা আমাকে স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? দেখতে পাচ্ছেন আমার জি স্ক্রিন? স্যার, দেখা যাচ্ছে। তো প্রথমত আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমার একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখেন, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, নিউতে যে আমি একটা ফোল্ডার, এই যে ফোল্ডার অপশনে ক্লিক করব। লারাবেল লারাবেল নামে একটা ফোল্ডার ওপেন করি, এখানে থাকলো। এখানে আমি ফোল্ডারের ভিতর যাই, যাওয়ার পর যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব। কোথায় যাব? নিউতে। নিউতে যে আমরা দেখবেন এখানে টেক্সট ডকুমেন্ট নামে একটা কথা আছে। তো টেক্সট ডকুমেন্টে কি করতে হবে? ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এই যে এরকম একটা ওভারভিউ চলে আসবে, নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। ঠিক আছে, এই লেখাটা চলে আসবে। তো এই লেখাটা চলে আসলে কি করতে হবে? এই লেখাটা সম্পূর্ণ আপনারা ডিলিট করে দিবেন, এরকম ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি লিখবেন ইন্ডেক্স ডট html, এই লেখাটা সম্পূর্ণভাবে লিখবেন ইন্ডেক্স ডট html। এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর সে আপনাকে কোশ্চেন করবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, আপনি কি এটাকে চেঞ্জ করতে চান? তখন আপনি বলেন জি আমি এটা চেঞ্জ করতে চাই, ইয়েস দিয়ে দিবেন। তখন দেখবেন যে এরকম একটা আইকন সহকারে চেঞ্জ হয়ে যাবে। এটা হলো প্রথম কাজ। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট, আমি একটা জিনিস ক্রিয়েট করি, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল একটা ওপেন করি, একটা নোট নোট বা হেডার দিয়ে ওপেন করি। আচ্ছা, আচ্ছা, দেখতে তো পাচ্ছেন। তো এখানে দেখেন আমি একটা আপনার এক্সেল ফাইল ওপেন করেছি যাতে করে কোনো কিছু লেখার থাকলে আমি যেন লিখতে পারি। তো আমি আপনাদের সাথে কিছু বলি, সেটা হচ্ছে আমি যদি একটা ব্রাউজার যদি ওপেন করি, দেখেন এ হলো একটা ব্রাউজার। এখানে যেমন আমি একটা ওয়েবসাইট খুলছি, যেমন ওয়েবসাইটটা ওপেন হয়েছে, যেমন দেখুন একটা আমি ওয়েবসাইট ওপেন করেছি, যেমন বসুন্ধরা গ্রুপ, এটা একটা ওয়েবসাইট দেখতেই পাচ্ছি। তো ওয়েবসাইটটা দেখেন ওরা মূলত কি কি করেছে, আপনার এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আর একটু যদি নিচে যদি স্ক্রল করে দেখবো যে আমরা কিছু নিউজ দেখতে পাচ্ছি, এবং আরেকটু নিচে গেলে এখানে একটা দেখবো আমরা কি দেওয়া আছে, এখানে একটা ভিডিও অ্যাড করা আছে, এবং শেষে দিয়ে দেখা যাচ্ছে একটা ফুটার, এটাকে ফুটার বলে, ফুটার দেওয়া আছে। মোটামুটি সেটা একটা কোম্পানি সম্পর্কে সে একটা ওভারঅল যতটুকু পেরেছে ততটুকু সেখানে আপনার এখানে ফোকাস করেছে। তো যাক, আমরা এরকম ওয়েবসাইট বানাতে যাব, ঠিক আছে। ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমরা একটা জিনিস আমরা খেয়াল করে দেখবেন কিনা জানি না, যে আমরা যখন কোনো বিল্ডিং যখন তৈরি করে, তখন আমরা মূলত প্রথমে কি করে থাকি, যখন যে বিল্ডিং বানায় তখন সে প্রথমে কি করে, সে প্রথমে একটা কাঠামো তৈরি করে, রাইট? সে একটা প্রথমে কাঠামো তৈরি করে। ওই কাঠামো তৈরি করার পর ওখানে সে রড সিমেন্ট বালি সে দিয়ে সে একটা সুন্দর করে সেটা তৈরি করার চেষ্টা করে। এটা যদি আমরা যদি একটা ছবিতে যাই, খেয়াল করে দেখেন কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন, এই যে অনেক সুন্দর বিল্ডিং, তাই না? এমন একটা বাড়ি হলে কেমন হইতো বলেন তো নিজের, অনেক ভালো হইতো। তো দেখেন এখানে এই যে একটা বাড়ি, এই বাড়ি অনেক ভালো হতো না? স্যার আমরা ঘুরতে যাইতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না, নিজেরই যদি বাড়ি হইতো তাহলে তো ভালোই হইতো, ঠিক আছে। তো দেখেন এই বাড়িটা যে এত সুন্দর করে বানানো হয়েছে, এই বাড়িটাকে প্রথমে কি এমন ছিল বলেন তো? এমন কিন্তু ছিল না। প্রথমে কি ছিল? একটা খালি একটা জমি ছিল, ওই জমিতে একটা ফাউন্ডেশন নেওয়া হয়েছে, ওখানে আপনার সুন্দরভাবে আপনার কি করা হয়েছে, রড সিমেন্ট বালি সবকিছু নিয়ে আপনার ইঞ্জিনিয়ার লোকবল নিয়ে সুন্দর করে একটা কাঠামো তৈরি করা হয়েছে। তো কাঠামো তৈরি করার কারণে কি হয়েছে ব্যাপারটা, বাড়ি হয়েছে ঠিকই, কিন্তু থাকার মতো কোনো উপযোগিতা পায়নি, থাকার মতো কোনো উপযোগিতা পায় না। তো এটার জন্য মূলত থাকার জন্য কি করতে হবে, আপনার সিমেন্ট বসাতে হবে, রড সিমেন্ট বসানোর পর কালার করতে হবে, ওখানে আপনার জানালা লাগাতে হবে, গেট লাগাতে হবে, আরো আরামের জন্য এসি লাগাতে হবে, ফ্যান লাগাতে হবে, কত কিছু এখানে আপনার অনেক কিছু অ্যাড করা লাগবে।
তো সেম লাইক দ্যাট আমাদের ওয়েবসাইটটাও না ঠিক সেরকম। আমাদের ওয়েবসাইট বানানোর জন্য এখানে যতটা সুন্দর দেখতে পাচ্ছি, আসলে কিন্তু এটা আসলে এতটা সুন্দর কিন্তু আগে ছিল না। এটা যদি আপনারা যদি প্রমাণ দেখতে চান এটা আসলে কেমন ছিল, যদি দেখতে চান, তার জন্য আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই বিল্ডিং এ দেখেন যে বানানো মোটামুটি হয়ে গেছে, আরো কাজ চলতেছে, উপরে ছাদের কাজ চলতেছে। সবাই তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, তাই না? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার। হ্যাঁ, যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন যে একদম আকাশ ছুঁই ছুঁই করছে। না হলো এটা সেটা 1 2 3 4 5, না হলো এটা 6 7 তালা হবে, যে যা দেখে মনে হচ্ছে। তো এই বাড়ি থেকে আপনারা কেউ থাকতে পারবেন? থাকতে কিন্তু পারবো না, কারণ এটা কোনো জানালা নেই, দরজা নেই, এসি নাই, ফ্যান নেই, নিরাপত্তা নেই। কিন্তু আপনারা এই বিল্ডিংটা দেখেন, সবাইকে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে গেছেন এক পায়ে। হ্যাঁ, এখানে আপনারা থাকবেন। কাউকে যদি বলি এই বাড়িটা আপনাকে দিয়ে দিব, আমার মনে হয় না এখানে কেউ একজন আছেন যিনি যিনি মানে মুখ গোমরা করে থাকবেন যে নিবেন না। নিশ্চয়ই আপনারা এটা নিবেন, কি নিবেন কিনা আপনারা? জি অবশ্যই স্যার। নিয়ে, অবশ্যই, যে একজন একজন বলেই ফেলছে, অবশ্যই নিয়ে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু এইরকম একটা সুন্দর বিল্ডিং হওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু প্রথমে এরকম সুন্দর করে আগে একটা কাঠামো তৈরি করতে হয়েছে। তো সেম লাইক দ্যাট আপনি যখন একটা ওয়েবসাইট বানাতে যাবেন তখন আপনাকে একটা কাঠামো তৈরি করতে হবে। এটি হলো যে সুন্দর একটা বিল্ডিং, ঠিক আছে, এই একটা সুন্দর একটা বিল্ডিং। এটাকে আপনি যদি আগে কেমন ছিল যদি দেখতে চান, দেখেন, এটা রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে দেখি, আচ্ছা এটা এখানে চলে গেছে, এটা কেটে গেছে। আচ্ছা, আচ্ছা যাই হোক, এটা এটা যদি যদি এটা কেটে গেছে, একটা ব্যাপার দেখাই, সেটা হচ্ছে আপনি যখনই কোনো ওয়েবসাইট বানাতে যাবেন তখন আপনাকে একটা কাঠামো তৈরি করতে হবে। তো ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, আপনাকে এইচটিএমএল এ আপনাকে কোড করে নিতে হবে। তো কোড করার ক্ষেত্রে আপনাকে সবসময় এক্সটেনশন গুলো অবশ্যই প্রথমে শো করাইতে হবে। তো যারা এক্সটেনশন শো করাতে পারেন না, আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে ভিউতে যাবেন, ভিউতে যে দেখবেন এখানে ফাইল নেম এক্সটেনশন নামে একটা অপশন আছে, সবাইকে দেখতে পাচ্ছেন? ফাইল নেম এক্সটেনশন, এটাকে আপনারা টিক দিয়ে নেবেন। যদি আপনারা টিক না দেন তাহলে কিন্তু আপনাদের এই যে নিচে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এই লেখাটা কিন্তু শো করবে না। এটা কিন্তু শো করাইতে হবে। এটা আপনার ওয়েব ডিজাইন কাজ করার জন্য মূলত এই কাজটা সবার আগে লাগবে। আপনাকে এক্সটেনশন কি করাইতে হবে? এক্সটেনশন আপনাকে শো করাইতে হবে। না হলে কিন্তু আপনি কাজটা করে কিন্তু আপনি অনেক বিপদে পড়ে যাবেন। কাজটা কিন্তু মানে করতে যেয়ে পারবেন না, অনেক জায়গায় আপনি মানে আটকে পড়ে যাবেন। তো আমরা তাহলে প্রথমে কি করব, এই ভিউতে যাব, ভিউতে যে আপনার ফাইল নেম এক্সটেনশন এই অপশনটাতে ক্লিক করে নেব। তাহলে আপনার কি হবে, এই যে এই ব্যাপারটা কিন্তু মোটামুটি আপনার যে একটা এক্সটেনশন গুলো শো করতেছে। এই যে এটা হচ্ছে ডট এইচটিএমএল, এটা হচ্ছে এক্সেল, এটা হচ্ছে এক্সেল এর ফাইল, এটা কিন্তু ও বলে দিচ্ছে। এই ব্যাপারটা আপনারা প্রথমে ইনশিওর করে নেবেন, ঠিক আছে? তো আমাদের তাহলে প্রথমত কি কি নিড আমাদের যদি বলি, ফাইল এক্সটেনশন করে নিবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে আর কি লাগবে, ফাইল এক্সটেনশন করবেন, আপনার এডিটর লাগবে। তারপর হচ্ছে আপনার লাগবে অবশ্যই ল্যাপটপ লাগবে, আর ডেস্কটপ লাগবে। তারপর হচ্ছে আর কি লাগবে, আর হচ্ছে তো ইন্টারনেট লাইন লাগবে বা ওয়াইফাই লাগবে, ঠিক আছে?
মোটকথা আপনি যদি ওয়েবসাইট বানাতে চান আপনার মূলত যে কাজগুলো প্রথমে করে নিতে হবে সেটা হচ্ছে আপনার ফাইল এক্সটেনশন করে নেবেন প্রথমে কম্পিউটারে, এবং এডিটর আপনাকে ডাউনলোড করতে হবে। আর ল্যাপটপ ইন্টারনেট অবশ্যই এটা আপনার তো থাকতেই হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কি করতে পারবেন না, আদারওয়াইজ আপনি সেটা কাজ করতে পারবেন না। এটুকু এটুকু সবাইকে বুঝতে পারছেন? এটুকুর মধ্যে যেটা বললাম ফাইল এক্সটেনশন ব্যাপারটা সবাইকে ক্লিয়ার বুঝছেন? কেউ কেমন আছে যে ফাইল এক্সটেনশন ব্যাপারটা বুঝিনি? থাকলে আমাকে বলেন, সমস্যা নেই। জি আপু, হ্যালো। কেউ কি আছেন বুঝেন নেই ফাইল এক্সটেনশনের ব্যাপারটা? মনে হয় সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আহ, আচ্ছা, তারপর হচ্ছে এডিটর। আমাদের এডিটর নেওয়া লাগবে, এডিটর ছাড়া আমরা কিন্তু কাজ করতে পারবো না। এডিটর ব্যাপারটা হলো যে আমরা যে কাজ করব ওয়েব ডিজাইনের জন্য, তার জন্য আমাকে অবশ্যই এডিটর লাগবে। আপনার নেটে যদি আপনি সার্চ দিয়ে দেখেন আপনি অনেক রকমের এডিটর পাবেন। যেমন এডিটর অনেক রকমের এডিটর আছে, তার মধ্যে হচ্ছে এডিটর কয় রকমের আছে, অনেক রকম, চার না হলো 10-15 রকমের এডিটর আছে। যেমন নোটপ্যাড, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, ঠিক আছে, টেক্সট আছে, তারপর হচ্ছে অ্যাটম আছে। এগুলো হলো যে এডিটর। এখন কোশ্চেন করতে পারি এডিটর কি? এডিটর মানে হচ্ছে, যদি আপনাকে বলি সহজ বাংলায়, মানে খাতা। আমরা যখন পরীক্ষার সময় খাতা লিখি না, আমাদের খাতা থাকে না, ইংলিশ খাতা, বাংলা খাতা, হ্যাঁ ওরকম আর কি। আপনি লেখাপড়া করতে যাবেন, আপনার তো অবশ্যই খাতা লাগবে। খাতা ছাড়া আপনি লিখতে পারবেন বলেন? খাতা ছাড়া কিন্তু আপনি একদমই লিখতে পারবেন না। তো আপনাকে কি কি লাগবে? আপনাকে অবশ্যই খাতার দরকার পড়বে। তো আমরা যেহেতু ওয়েব ডিজাইন করব, আমাকে কিন্তু কোড লিখতে হবে, মানে আমাকে কিছু লিখতে, লেখাপড়ি করতে হবে। যদি আমি লেখাপড়ি করবো তাহলে আমাকে একটা নিশ্চয়ই খাতা লাগবে। তো প্রাথমিক দিক দিয়ে আমরা মূলত সবাই শিখি কোনটা, আপনার নোটপ্যাড দিয়ে আমরা কাজ করি, অথবা তার থেকে আরেকটু আপডেট হলো নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাডটা সবসময় আপনার ওই যে আপনার নিজের পিসিতে যে নোটপ্যাড দিয়ে আপনি লেখেন, এই নোটপ্যাডটা কিন্তু সবসময় আপনি পাবেন। এটা একদম বিল্ট ইন করাই থাকে, এই হলো সেই এডিটর। এখানে আপনি মোটামুটি অনেক কিছুই লিখতে পারবেন। এই যে দেখেন লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? লেখা যাচ্ছে, লেখা যাচ্ছে। আপনি আপনার মতো করে রঙের মাধ্যমে মিশিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটার চাইতে আবার কিছু এটার চাইতে আরেক ধাপ ভালো আপডেট হলো নোটপ্যাড প্লাস প্লাস। আমি যদি একটু দেখাই, ও মাই গড, এখানে তো অনেক অনেক আছে, এত লিস্ট নিয়ে তো কাজ হবে না। তো এখানে আপনার নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কাজ করতে পারে, অথবা সাবলাইম টেক্সটার কাজ করতে পারে। তো আমি যেটা প্রেফার করি সাবলাইম টেক্সটাই আমার মনে হয়, আমার কাছে একটু ভালো লাগে, অনেক কালারফুল আছে। তো আপনাদের যাদের পিসির র্যাম ভালো বা পিসি মোটামুটি কাজ ভালো পারে, ভালো হয় চলে, আপনারা সবাই সাবলাইম টেক্সটা নিতে পারেন। আদারওয়াইজ যাদের একটু পিসিতে একটু স্লো কাজ করে, বা আপনাদের প্রথম প্রথম যাদের একটু ইসে লাগবে, ওনারা হয়তো আপনার নোটপ্যাড প্লাস প্লাস আপনার ডাউনলোড করে নেবেন। আমি ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। নোটপ্যাড লিখে প্লাস প্লাস দিবেন, ঠিক আছে? দেওয়ার পর আপনি ইন্টার দিবেন, দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা, ওদের একটা সাইট আছে যে নোটপ্যাড প্লাস প্লাস ORG, এটাতে আপনারা ক্লিক করবেন। এই দেখেন নোটপ্যাড প্লাস প্লাস এর আপনার ওদের একটা ডাউনলোড করা একটা পেজ চলে আসতেছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকম ভার্সন আছে, এগুলো ভার্সনের নাম্বার 7.8.9, 7.8.8, 7.8.7, অনেকগুলো ভার্সন কিন্তু আছে। তো আমরা তাহলে কি করব, আমরা তাহলে এই প্রথমটা নিয়ে আপনি ক্লিক করবেন। প্রথমটা ক্লিক করলেই আপনাকে ডাউনলোড করার জন্য ওরা একটা ডাউনলোড একটা বাটন দেওয়া আছে। এইটাতে যখন ক্লিক করবেন তখন সে কি করবে, তখন সে আপনার এটা নিতে পারবেন। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আপনার এখানে লেখা আছে ডাউনলোড 32 বিট, হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার 64 বিট। বিট সম্পর্কে একটা একটা কথা বলিনি। আপনি যখন আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করবেন, আবারও বলি, যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন এই বিটের ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? আপনার দেখতে হবে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটার আপনারটা কত বিটের। বিট দুই রকমের হয়, একটা হচ্ছে 32 বিট, আর একটা হচ্ছে এই যে 32 বিট, আর একটা হচ্ছে আপনার 64 বিট। এখন
সফটওয়্যার এরকম দুই রকমের হয়। তো আপনি যখন আপনার কম্পিউটার যদি 32 বিটের ল্যাপটপটা হয়, আমি দেখাবো সেটা। তো আপনি সকল সফটওয়্যার ইনস্টল করার সময় আপনি কি করবেন, আপনি 32 বিটের সফটওয়্যারটা ইনস্টল করবেন, 64 বিটেরটা করতে যাবেন না। কেন যাবেন না? 64 বিটের সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনার কম্পিউটার হয়তো ডাউনলোড হবে, সফটওয়্যারটা হয়তো ডাউনলোড হবে, কিন্তু কাজ করতে গেলে আপনি না বিপদে পড়ে যাবেন। দেখা যাবে সফটওয়্যারটা মানে ওপেন হতে চাইবে না, ওপেন হতে যে দেখবেন কান্নাকাটি করতেছে। হ্যাঁ, আপনি কাজ করে শান্তি পাবেন না। তো আর আপনার যদি কম্পিউটারটা 64 বিটের কম্পিউটার হয়, ল্যাপটপ হয়, তখন আপনি 64 বিটেরই আপনার সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। তাহলে আপনার কাজগুলো খুব স্মুথলি কাজ করতে পারবেন। কাজ করে আপনি কি পাবেন, আপনি শান্তি পাবেন আর কি। তো বিটটা কিভাবে বুঝবো আমার ল্যাপটপটা কয় বিটের, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাকে যেতে হবে ডিসপিসি। হ্যাঁ, ডিসপিসিতে রাইট বাটন ক্লিক করলে দেখবেন প্রপার্টিস নামে একটা অপশন পাবেন। প্রপার্টিস যখন ক্লিক করবেন তখন আমি আমার ল্যাপটপের কনফিগারেশন দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার এটা হলো আসুসের। এখানে দেখতে পাচ্ছি যে এখানে প্রসেসর দেওয়া আছে ইন্টেল কোর i7, আর হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে, এখানে একটু পড়লে হয়তো বুঝতে পারবেন, ইন্টেল কোর i7। এখানে আপনার সিপিইউ দেখিয়ে দিচ্ছে, আর ইন্টারনাল মেমোরি হচ্ছে 8 জিবি, আর সিস্টেম টাইপটা দেখেন 64 বিট, অপারেটিং সিস্টেম 64 বেস প্রসেসর। তো এই যে দেখেন 64 বিট, আপনারা একটু কথা বলেন, এই লেখাটা কি দেখতে পাচ্ছেন 64 বিট? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। জি ফারজানা আপু, ধন্যবাদ। তো এখানে আপনি ওই যে 64 বিট যদি দেখতে পাচ্ছেন, আপনি আপনার ল্যাপটপ এটা দেখে নেবেন। অনেকে দেখবেন 32 বিট লেখা, অনেকে দেখবেন যে 64 বিট লেখা। তো যখন দেখবেন যে 32 বিট লেখা, যাদের যে আপনাদের 64 বিট, তারা করবেন কি, আপনারা এই 64 বিটটা ডাউনলোড করবেন। এই যে এটা 64 বিটের, এখান থেকে আপনারা জিপ প্যাকেজ নেন, যেটাই নেন এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যে আপনাদের হচ্ছে 32 বিটের ল্যাপটপ, আপনারা এখান থেকে এটা ডাউনলোড করবেন। এই ব্যাপারটা হলো এরকম। আচ্ছা, এই একটা গেল। আর একটা হচ্ছে যে আরেকটা করে দেখাই, সাবলাইম টেক্সট। সাবলাইম টেক্সটে যদি যাই, আমি এখানে যাই সাবলাইম টেক্সটে, এখানে একটা ডাউনলোড নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি। দেখেন ওদের একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে, খেয়াল করে দেখেন কত সুন্দর, তাই না? সুন্দরভাবে একদম কালারফুল সব দেখা যাচ্ছে। আমরা এটাও করব। তো যদি আমি ডাউনলোডে যাই, দেখবো যে ডাউনলোড, এখানে দেখেন ডাউনলোডে যদি যাই দেখবেন আমরা এখানে ভার্সন দেওয়া আছে, ওএস উইন্ডোজ, উইন্ডোজ 64 বিট। তো যাদের 64 বিট আছে তারা 64 বিট নেবেন, আর যাদের 64 বিট নাই তারা হয়তো যে উইন্ডোজ এই প্রথমটা নেবেন। নিচে কি আর আছে, নিচে এটার ওভারভিউ দিয়েছে, বিভিন্ন ভার্সনের ওভারভিউ দিয়েছে। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই। তো আপনি কি করবেন, এখানে হয়তো ক্লিক করলেন, এখানে ক্লিক করলে ও আপনাকে ডাউনলোড করার জন্য বলবে। তা আমাকে এটা কেন বলতেছে জানেন, আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। ও আবার বলতেছে আপনি কি আবার ডাউনলোড করতে চাচ্ছেন, মানে ডুপ্লিকেট করতে চাচ্ছেন। আমি যদি ওকে দিই, তখন সে আমার ডাউনলোড করার জন্য আমাকে বলবে যে স্টার্ট ডাউনলোড। তো হোপফুলি হয়তোবা সবাই জানেন কিভাবে ডাউনলোড করতে হয়। স্টার ডাউনলোড দেওয়ার পর সেটা ডাউনলোড হয়ে যাবে, এবং সেখান থেকে আপনাকে আবার ইনস্টল করতে হবে। ডাউনলোড প্রথমে, পরে ইনস্টল করে ফেলতে হবে। তো আমি হয়তো দেখাচ্ছি না কিভাবে ডাউনলোড করতে হয়, তাহলে আমার ডবল দুইটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা নিজেরা ডাউনলোড করবেন, এক নাম্বার কাজ। ডাউনলোড করতে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা গ্রুপে কারোর সাথে হেল্প নিলেন। আদারওয়াইজ আমাকে জানাবেন কিভাবে ডাউনলোড, যাদের একটু প্রবলেম হয় আমাকে বলে, আমি আমার হেল্প করে দেখাই দেবো। এটুকু কি সবাই মোটামুটি বুঝতে পারছেন? স্যার আপনি আপনি কি সাবলাইম টেক্সটে করাবেন? আমি মূলত সাবলেট টেক্সটে করে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এটাতে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, আর হলো যে বুঝিয়েও সুবিধা হয়। তো আপনি আপনার কনফিগারেশন যদি স্যার ভালো হয়, আমি কি চাইলে জেটবিন পিএইচপি স্ট্রমে কাজ করতে পারবো? আমার পিএইচপি স্ট্রম, হ্যাঁ আমার পিএইচপি স্ট্রমে করতে পারবেন, কিন্তু এটা তো আপনার পিএইচপি যখন আপনি কাজ করবেন তখন ওটা নিলে সবচেয়ে বেটার। আপনি করতে পারবেন না যে তা না, কিন্তু ব্যাপার হলো কি, ওটা আপনার না করে আপনি আপাতত আপনার পিএইচপি স্ট্রমটা, মূলত যারা পিএইচপি দিয়ে কাজ করেন সুবিধা তাদের জন্য ওটা সবচেয়ে বেটার হয় ওটা করলে। আমার মতে আপনি যদি সাবলাইম টেক্সট নিয়ে কখনো কাজ করেছেন না করেননি? হ্যালো
আপু শুনতেছেন? না আসলে স্যার আমি জেটবিন পিএইচপি স্ট্রমে এইচটিএমএল এর কাজ করছি, এই জন্য জিজ্ঞেস করতেছি মানে করতে পারবো কিনা ওটাতে, ওটা আমার ল্যাপটপে ডাউনলোড করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ওটা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা করেন, কোনো প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো তো কি কি গেল, ফাইল এক্সটেনশন ব্যাপারটা গেল। আমাদের কি কি লাগবে, প্রথমত আমাদের যা যা লাগবে আমাদের মোটামুটি হয়ে গেছে। ফাইল এক্সটেনশন আমরা এটা ওপেন করে নেব, এডিটরটা আমরা যে কোনো একটা নিয়ে নেব। ল্যাপটপ কম্পিউটার তো আমাদের নিতে সবারই আছে। তো এই হলো আমাদের প্রথম নিড। আর নিড এর পরবর্তীতে যেটা করব যে আমাদের একটা ফোল্ডার নিব। আমি একটা লারাভেল নামে একটা ফোল্ডার নিয়েছি এবং সেই ফোল্ডারের মধ্যে আমি আপাতত একটা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। তো এটাতে আমি দেখেন, এটাতে আমি যখন রাইট বাটন ক্লিক করব তখন সে এখানে অনেক বড় লিস্ট দেখা যাবে। হ্যাঁ, বাজারে সদাইয়ের মতো লিস্ট। সবকিছু তো পিক করা যাবে না, যেটা আমার দরকার সেটা পিক করবো। দেখেন ওখানে ওপেন উইথ সাবলাইম টেক্সট নামে এখানে একটা অপশন, একটা লেখা দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই দেখতে পাবো যে আমার আগের ফাইল সেগুলোকে ডিলিট করে দিই। এটাকে আমি নিয়ে আসি। আমি একটা কাজ করি, না হয় আমি আমি এখান থেকে যে আমি ফোল্ডারটা ক্লিয়ার, দেখেন এখানে আমি চাইলে কিন্তু ফাইল থেকে যে ফোল্ডারটা আমি নিতে পারি। ওপেন ফোল্ডার ক্লিক করার সাথে সাথে এখানে ডেস্কটপ থেকে লারাভেল নামে আমি ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম এবং এটা কেটে দিলাম। তো কি হলো এখানে ব্যাপারটা, যেখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি যে আমার এডিটর কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো, সমস্যা নেই। এই যে দেখেন লিখতে পাচ্ছি, লেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এই হলো আমার এডিটর। এখানে আমি লিখবো বলতে আমি কোড লিখবো। এখানে কোড লেখার পর সেটা আমার এখানে আপনার ওয়েবসাইটে শো করবে। যদি যদি বলেন শো করে কিনা দেখার জন্য, দেখুন আমি এখানে কিছু লিখি, যেমন হাবিজাবি লিখলাম। আমি যদি এটাকে ওপেন করি, এটা ওপেন যদি করতে চাই, এটা তো মনে হয় সেভ করা হয়নি, সেভ করতে হবে। File। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন? দেখেন এখানে কিন্তু হ্যালো লেখাটা শো করছে। হ্যাঁ, এটা কিন্তু আপনার ইসে না, যে আপনার ওয়ার্ড ফাইল না, যে ওখানে আপনি লিখছেন এখানে হবে। যেমন আমি যখন এই যে দেখেন আমি যখন এখানে লিখছি, এখানে এগুলো লেখা হচ্ছে। এই যে লিখতেছি লেখা হচ্ছে। এটা হচ্ছে আপনার কি ফাইল? এটা হচ্ছে আপনার এক্সেল ফাইল, এমএস এক্সেল ফাইল। কিন্তু আপনি যখন ওয়েবসাইটে কোনো কিছু লিখতে যাবেন, যেমন দেখেন এই যে এটা ওরা কত কিছু লিখছে, ওদের ওয়েবসাইট উইকিপিডিয়া। আবার আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যখন যাবেন তখন দেখবেন তাদের কত কত লেখা, কত ওয়েবসাইটে কত কিছু লেখা। এই লেখাগুলোকে আপনি এখানে টাইপ করলে কি লেখা হবে বলেন? আমি দেখেন আমি যখন টাইপ করছি কিন্তু কোনো লেখা হচ্ছে না। কেন হবে না? এই ওয়েবসাইটে লেখার জন্য আপনাকে এডিটর ইউজ করতে হবে। এটার প্রমাণ দেখেন, যে আমি হ্যালো লেখাতে এখানে হ্যালো লেখাটা শো করতেছে। এই যে আমি একটা পেজের মধ্যে লিখেছি, এটা কিন্তু শো করতেছে। এটা আমি হ্যালো লিখেছি, হ্যালো লিখলাম, ঠিক আছে। তো আমি এখানে যাই লিখবো না কেন সেটা কিন্তু কি করবে, সেটা কিন্তু সে এখানে মোটামুটি সেটা ওয়েবসাইটে এটা শো করবে, যাই লেখেন না কেন। তো এই হলো ব্যাপার, সহজ কথা, যে আপনাকে কোনো কিছু লিখতে হলে আপনাকে HTML এর মাধ্যমে, একটা এডিটরের মাধ্যমে ব্যাপারটা আপনাকে শো, লেখাটা শো করাইতে হবে। এই হলো প্রথম প্রথম কথা। এখন অনেকে হয়তো ভাবতেছেন যে HTML বলতে কি বোঝায়, HTML বলতে আসলে কি করে। তো আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের প্রথম ধাপ হলো HTML। ধাপগুলো যদি একটু স্টেপ বাই স্টেপ যদি করি, স্টেপ যদি এগুলো দেখি, তাহলে প্রথম স্টেপটা হলো HTML, পরে হচ্ছে CSS, তারপর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তারপর হচ্ছে jQuery,
তারপর হচ্ছে এরকম অনেক আছে। এরকম এটা হচ্ছে ওয়েব ডিজাইনের, না হলো আপনার 8-9টা স্টেপ আছে। আর এরপর হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্টের জন্য আছে পিএসপি, মাইস্কুয়েল আছে। তারপর আপনি এখন লারাভেল শিখেন বা অথবা আপনি ওয়ার্ডপ্রেস শিখেন, যেটা শিখেন না কেন আপনি এখান থেকে যে কোনো শিখবেন। এই দুটা শিখতে হয়। তো তাহলে কি কি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, বুটস্ট্র্যাপ, হ্যাঁ, PHP, HTML, এগুলো আরো অনেক কিছু আছে, ওগুলো তো আর গেলাম না। তো প্রথম ধাপ হলো যে HTML আপনাকে শিখতে হবে। HTML বলতে কি বোঝায়? HTML বলতে বোঝায় যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমি তো লিখে দিই, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে মার্কআপ করা। এটা আবার মেকআপ মনে করেন না, হ্যাঁ, মেকআপ না কিন্তু। হাইপার টেক্সট মেকআপ ল্যাঙ্গুয়েজ হবে না, এটা হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে আপনি একটা জিনিসে মার্ক করা, মার্ক করে দেওয়া, মার্কআপ করে করাকে মূলত বলে। একটা ওয়েবসাইটে যেভাবে মার্ক করবেন, দেখেন এখানে একটা জিনিস আপনার নাইমা খান রুমা আপু অ্যাড হয়েছে না এখন? তো দেখেন এখানে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু একটা সুন্দর করে সাজানো গুছানো আছে। সাজানো গোছানোর কিন্তু ব্যাপার আছে। এই যে আপনার লেখাগুলো এক সাইডে, এখানে একটু কালার হয়েছে, এই যে মার্কআপ হয়েছে। এই মার্কআপ করার ব্যাপারটা হচ্ছে আপনার HTML এর মাধ্যমে আমরা মার্কআপ করব। তো আমরা যেহেতু এটা শিখতেছি, তো HTML টা লেখার বেসিক সিনট্যাক্সটা তাহলে কি? সিনট্যাক্সটা নিশ্চয়ই একটা আছে। সিনট্যাক্স লেখার সিস্টেমটা আমি আপনাকে দেখাই। এখানে যেটা করতে হবে, প্রথমত আপনি আপনার ল্যাপটপে যখন আপনি দেখবেন, তখন প্রথমে আপনার অ্যারো নেবেন। কি নেবেন? অ্যারো নেবেন এবং আপনার বিশ্বসূচক একটা চিহ্ন দিবেন। তারপর লিখবেন ডক টাইপ, DOCTYP, ডক টাইপ। তারপর দিবেন HTML এবং সেটা আপনি অ্যারো চিহ্ন দিয়ে এটা শেষ করবেন। দেখতে পাচ্ছেন? প্রথম লাইন হলো আপনি এটা প্রথম লাইন দিয়ে শুরু করবেন। তারপর আপনি কি লিখবেন? তারপর আপনি দেখবেন যে HTML এটা শুরু হবে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, শুরু এবং শেষ কিন্তু অলরেডি চলে আসে। এটা আমার এখানে অনেক কিছু অ্যাড করা আছে, প্রজেক্ট বা প্রেফারেন্স অ্যাড করা আছে বিধায় শুরু এবং শেষ এটা দেখাচ্ছে। তো আমরা যেটা জানি যে HTML করতে গেলে কিছু ট্যাগ, আমাদের অনেক ট্যাগ শিখতে হয়। ট্যাগের সমন্বয়ে আমাদের ওয়েবসাইটটা, আমাদের এই কাজগুলো করতে হয়। এটা ওয়ান কাইন্ড অফ একটা ট্যাগ, ডক টাইপ একটা ট্যাগ, HTML একটা ট্যাগ, ঠিক আছে? এই ট্যাগগুলো তো শুরু এটা এবং শেষ সবসময় আমাদের কি করতে হবে? শুরুও করতে হবে, শেষও করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, শেষ করবো কিভাবে? দেখেন শুরুটা দেখতে যেমন, শেষটা কিন্তু দেখতে তা না, একটু ডিফারেন্স। যেমন শেষ করার সময় আমরা কি দিই? লেখা শেষে আমরা কিন্তু একটা দাড়ি দিই, একটা ফুল স্টপ দিই। তো কোডিং এর ক্ষেত্রে আপনাকে দাড়ি বা ফুল স্টপ দিতে হবে, তবে সেটা তো আর দেখতে ওরকম হবে না যে একটু ব্ল্যাক, মানে আপনাকে ব্ল্যাক স্ল্যাশ দিতে হবে। দেখেন আপনি আপনার ল্যাপটপে ঠিক শেষের দিকে বা একটু খুঁজলেই পেয়ে যাবেন, শিফটের আশেপাশে আপনার একটা ব্ল্যাক স্ল্যাশ পাবেন। তো আপনি এটা টাইপ করবেন এবং এটা আবারও টাইপ করবেন, করে আপনাকে স্ল্যাশটা দিয়ে দিবেন। তো যত কিছু লেখা আমরা এটার ভিতরেই লিখবো, এটার বাইরে আর লিখবো না। যত রকমের লেখালেখি আছে আমাদের সব এটার ভিতরে হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম কথা যে আমার HTML এর ভিতর আমাকে এইভাবে লিখতে হবে। তো HTML এর ভিতর আমাকে দুইটা পার্ট আছে। পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার হেড, পার্ট। হেড এখানে আমি শুরু করেছি, শেষ করেছি। আপনার মনে হতে কারো কারো মনে প্রশ্ন আসবে তো তাড়াতাড়ি কেমনে হলো? আমার যে বললাম আমাকে কিছু প্যাকেজ নেওয়া আছে, মানে আপনার একটু লিখলে বাকিটুকু চলে আসে। আপনাদের হয়তো ভাবে আসবে না অনেকেরই। আপনারা সেটা যেটা করবো, আপনারা নিজেদের টাইপ করে করে লিখতে হবে। তো সেভাবে যেমন আমি যদি দেখাই টাইপ করে করে লেখাটা, তাহলে দেখেন প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনি একটা চিহ্ন দিবেন, HEAD, হেড দিয়ে আপনি এখানে শেষ করবেন। এটা তো চলে আসতেছে। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, নাকি আমি দেখতে পাচ্ছি না? না না স্যার, কাজ করতেছে। হ্যাঁ,
স্যার মেবি ওনার ওখানে প্যাকেজ গুলো ঠিক করতেছে, ওই যে অটো চলে আসতেছে, ওটা মনে হয় ঠিক করে আবার দেখাবে। ও আচ্ছা। জি শুনতেছেন? হ্যালো। জি স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে তাহলে। আহ, তো এখানে মূলত প্যাকেজটা আসলে নেওয়াই আছে, এটা লিখতে গেলে চলে আসবে, কিছু করার নেই। এখানে দেখেন, এখানে আপনার হেডে শেষ হলো যে এইভাবে ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আপনাকে বাকিটুকু লিখতে হবে। এই হলো একটা পার্ট। ঠিকঠাক পরবর্তীতে আরেকটা পার্ট হচ্ছে আপনাকে বডি নিতে হবে, BODY বডি। এটা তো আপনাকে শুরু শেষ দিতে হবে, এই যে প্রথমে এটা দিবেন এবং শেষেও আপনাকে এটা আপনার যে হেড যেভাবে লিখেছি বডি ট্যাগটাও সেভাবেই লিখতে হবে। তো এই দেখেন, এই মূলত আপনাকে এইভাবে লিখতে হবে। দেখতে পাচ্ছি যেন কয় লাইন হলো দেখেন, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন। এই হাতে 5টা যেরকম আঙ্গুল, এরকম ঠিক 5টা লাইন আপনাকে লিখে ফেলতে হবে এবং এটা যেভাবে লিখেছি ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে। বুঝতে পেরেছি? এখানে আর কোনো কিছু এখানে অন্য কিছু করা যাবে না, যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। তো এখানে দেখেন হেড এবং বডি। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের মানুষেরও কিন্তু দুইটা পার্ট, একটা হেড একটা বডি, তাই না? তো এই হেড অংশ মানুষের মতো করে চিন্তা যদি করেন, HTML এর ভিতর আমি দুটো অংশ পার্ট রাখবো, সেটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি পার্ট। তো হেড পার্টে আমরা অনেক কিছু রাখবো, বডি পার্টে তো আমরা অনেক কিছু লিখবো। তো হেড পার্টে যদি আমি লিখতে চাই, ঠিক এই মাঝখানে আমরা কি করব, এখানে একটা ইন্টার দিয়ে দিব। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে হেডের শুরু অংশ এবং শেষ অংশ দেখা যাচ্ছে। তাই হেডের অংশে আমরা মূলত কি কি লিখে থাকি, হেডের অংশে আমরা একটা টাইটেল লিখে রাখি। দেখেন টাইটেল, তো টাইটেল লেখার জন্য TITLE টাইটেল, এটাকে এভাবে লিখে ফেলবো। তো হেডের অংশে কি লিখতে হবে, টাইটেল লিখতে হবে। যেমন টাইটেল আমি দিই, যেমন দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে উইকিপিডিয়া নামক যে একটা ওয়েবসাইটের কিন্তু দেখেন এটা ওপেন করলেই একটা জিনিস দেখা যাচ্ছে। এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে দেখেন তো, আমার এখানে কি দেখা যাচ্ছে, index.html লেখাটাই দেখা যাচ্ছে। মানে আমার টাইটেলটা এইটা হয়ে আছে। আমি যদি চাই যে আমি এটা দিতে চাই না, যদি ফেসবুক দিই, ফেসবুক দিলে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম, সেভ করার পর আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখানে ফেসবুক লেখা আসছে। দূর থেকে দেখলে মনে হয় না যে ফেসবুক ওপেন করে রাখছে, তাই না? তো এখানে দেখেন এটা এখানে ফেসবুক লেখা চলে আসে, আপনি এখানে যা ইচ্ছা আপনি লিখতে পারেন। যেহেতু আমরা একটা HTML শিখবো, আমরা HTML লিখে রাখি আমাদের সুবিধার্থে। এখানে সুবিধার কিছু নাই, এখানে দেখেন ফেসবুক লেখাটা চলে যাবে, যদি রিফ্রেশ করি এখানে HTML লেখাটা চলে আসে। দ্যাট ইজ টাইটেল। এটা আপনি টাইটেল দিয়ে রাখলেন। হুম আপনি টাইটেল দিয়ে রাখলে হবে কি ব্যাপারটা, আপনার এই ব্যাপারটা অনেক ইজি হবে। তো এই টাইটেল দিয়ে আপনার লেখাটা দেখবেন, আপনি যে কোনো একটা ওয়েবসাইট গেলেই দেখবেন তার একটা টাইটেল থাকে, এটাকে টাইটেল বলা হয়। তো আপনি এখানে HTML একটা টাইটেল দিয়ে রাখলেন, এই একটা ব্যাপার। তো HTML এ আপনাদের করতে গেলে মূলত যে জিনিসটা সবসময় লাগবে সেটা হচ্ছে আপনার ট্যাগের প্রয়োজন হবে, ট্যাগ, ট্যাগ। এখন বলবেন ট্যাগ আবার কি? আমরা যখন বাচ্চাদের যখন পড়াই তখন আমাদের কি পড়ে, প্রথমে কি আসে তখন বলেন তো? তখন দেখবেন যে সরে ক খ অক্ষরটাকে পড়াইতে হয়, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ পড়াতে হয়। ঠিক সেম লাইক দ্যাট, আপনি যখন ওই ডিজাইন শিখতে যাবেন তখন আপনাকে অবশ্যই কিছু প্রাথমিকভাবে আপনাকে কিছু অক্ষর শিখতে হবে, অক্ষর জানতে হবে। তো এটাকে ওরা মূলত ট্যাগ বলে থাকে। তো এখন হয়তো কোশ্চেন আসতে পারে ট্যাগের সংখ্যা কয়টা? আমাদের বাংলাতে কিন্তু আমাদের অক্ষর সংখ্যা কয়টা জানেন? কেউ কি জানেন আমাদের বাংলাতে স্বরে ক খ কয়টা আছে? আর কেউ কি লিখে বলতে পারবেন? আমাদের তো সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ তো 49টা। কয়টা আছে আপু? 49টা। 49টা? 49টা স্যার। 49টা? রিয়েলি 49টা? আচ্ছা, আর আর কার কি মনে হতে পারে একটু দেখি। 39টা স্যার। আচ্ছা, একজন বললেন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে হচ্ছে
49, আরেকজন বললেন 39, 50 স্যার আরেকজন 50 আরেকজন বলে 50। হায় আল্লাহ, আরো স্বরবর্ণ 11 আর ব্যঞ্জন বর্ণ 39। হ্যাঁ, কে বলেছেন? নাজিয়া। হ্যাঁ, আচ্ছা, ইসলাম আইফোন। আচ্ছা, তো যাই হোক, আমাদের তো অনেকগুলো হয়ে গেল, 49, 39, 50। তো যাই হোক, এখানে সত্যি করতে হলো 50টি, ঠিক আছে, 50টি। কারণ হচ্ছে যেটা ওই নাজিয়া আপু যেটা বলেছেন, মনে হয়, এবং আপনার সাথে আরো অনেকেই বলেছেন 50, সেটা হচ্ছে আপনার একটা হলো হচ্ছে 11, এবং আরেকটা হচ্ছে কত, 39, তাই না? 39। এখন যদি 39, এখন যদি জিজ্ঞাসা করি যে সরে সরে সব বলতে পারবেন কিনা সিরিয়ালি, হ্যাঁ, অথবা ক বলতে পারবেন কিনা সিরিয়ালি, জিনিসটা কেমন হবে? সবাই কি বলতে পারবেন? স্যার পারবো। আমি একবার এরকম আপনার পারবেন না, যাক আলহামদুলিল্লাহ, যাক, এটা আমি আর ওইটা একটু মজা করলাম আর কি। একবার এরকম হয়েছিল ক্লাসে, বুঝছেন, যখন যখন ইন্টারে পড়ি, তখন আমার ইন্টার পড়া হয়েছিল ঢাকা সিটি কলেজে। আমি ঢাকায় থাকি, ঢাকায় থাকা হয়, আমি পুরান ঢাকায় থাকি। তো সিটি কলেজ যখন পড়েছি, তখন ক্লাসের মধ্যে একদিন স্যার এসে মানে জিজ্ঞাসা করছিল, তোমরা বাংলা নিয়ে এত যুদ্ধ যুদ্ধ করলাম, 9 মাস 10 মাস আমরা একটা যুদ্ধ করলাম, তো সবাই কি ক বলতে পারবো সিরিয়ালি? তো এখন আর হাত তোলে না কেউ, কারণ সিরিয়ালি বলতে হবে। যখনই বলছে পারবা কিনা, অনেকেই হাত তুলছে। তো স্যার একজন একজনকে জিজ্ঞাসা করতেছে যে তুমি বলো। তো দেখা যায় বলার সময় দেখো অনেকেই পারে নাই। তো পুরা ক্লাসের মধ্যে একজনই পারছে। তো একজন যে পারছে, তো স্যার বলছে না তুমি, যাক আলহামদুলিল্লাহ তুমি পারছো। তো শেষ পর্যন্ত ওই একজনই পারছে, সারা ক্লাসের মধ্যে কেউ পারে নাই। ওই ক্লাসে আমি ছিলাম, তো আমি দেখছি। তবে আমি যখন সরে সরে কথা বলতেছিলাম, আমার কাছে কেমন জানি ইয়ে লাগতেছিল, একটু ভয় ভয় লাগতেছিল, না জানি কোনো ভুল যেন না হয়, না জানি ভুল যেন না হয়। হ্যাঁ, যদিও সরে সরে কথা বলতেছি, কিন্তু কিন্তু আমার কাছে হিরো হিরো লাগতেছিল, যে সবার সামনে সবার সাথে দাঁড়াই বলতেছে আর কি, সরে সরে কথা বলতেছে। তো যাক, ওই দিন আমার হয়েছিল সম্পূর্ণ মানিজ্য ছিল আর কি, বুঝছেন। তো এই হলো ব্যাপার। তো যাই হোক, বুঝতে পেরেছি যে সরে সরে ক সব মিলে হচ্ছে 50টা। এখন যদি কাউকে জিজ্ঞাসা করি যে মাত্রা ছাড়া কয়টি, কেউ কি বলতে পারবেন? এখন স্যার মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি। 10টি, এক্স্যাক্টলি রাইট। জি টনি আপু, আপনার আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো। আপনি ওই যে আপনার টিভিতে অনেক সময় অ্যাড দেন না, আপনি পাচ্ছেন এলইডি টিভি, কারণ আপনাকে তো এলইডি টিভি দিতে পারবো না, আপনাকে শুভেচ্ছা আর কি। স্যার আমরা ল্যাপটপটা নিয়ে যাবো। আমার ল্যাপটপ নিয়ে যাবেন? তাহলে তাহলে আমি ক্লাস নিব কি করে, বলে আমি তো ক্লাস নিতেই পারবো না। তো যাই হোক, ভালো লাগলো। আসলে ওই বিজনেস ক্লাসটা না অনেক সময় অনেক বোরিং লাগবে, অনেক কিছু মাথায় ঢুকবে না। আমি একটু মজা সহকারে ক্লাস করাবো, তা আপনারা হয়তো অনেক এনজয় করবেন। তো দেখেন, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেহেতু 50টা, তবে আমাদের যদি ট্যাগের কথা শুনেন, তাহলে আপনারা কিন্তু একটু পড়ে চলে যায় না, হ্যাঁ, একটু একটু ঠিকঠাক করে বসেন। ট্যাগের সংখ্যা আছে 119টা, প্রায় কম বেশি 119টা ট্যাগ আছে। তো 119টা ট্যাগ আমাদের শিখতে হবে। তো 119টা ট্যাগে যে আমাদের শিখতে হবে এমনটা কিন্তু না, কারণ কাজ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এত কিছু লাগে না। যেমন আপনারা যখন রান্না বান্না করতে যান, রান্না বান্না খুঁজতে গেলে দেখা যাবে আপনাদের অনেক মশলাপাতি, না হলে 20-30 রকমের মশলাপাতি আপনাদের আছে, তেজপাতা, দারচিনি, এলাচি, গরম মশলা, অনেক কিছু আছে। তো আপনি আজকে রান্নাতে হয়তো আপনি তো এরকম 20টা মশলা দিয়ে হয়তো রান্না করেননি, হয়তো আপনার 5 রকমের মশলা রেখেছি। তো আপনি যখন ওয়েবসাইট বানাতে যাবেন, দেখা যাবে সব ওয়েবসাইট বানাতে কিন্তু এতগুলো ট্যাগ হয়তো লাগে নাই, হ্যাঁ, নির্দিষ্ট কয়েকটা ট্যাগই হয়তো লাগছে। তো ওভারঅল কিন্তু আমাদের ট্যাগের মধ্যে 119টা ট্যাগের ভিতর আমাদের হয়তো বা 50টা বা 80টা 70টা আমাদের হয়তো ভালো করে শিখলেই আমাদের মোটামুটি চলবে। চলবে না, একটা মোটামুটি দৌড়াবে, ঠিক আছে, দৌড়াতে পারবেন। তো আমরা চাইবো আমাদের ক্লাসের মধ্যে আমরা সবাই, একদম সবাই, বাদ যাবে না একটি শিশুও, টিকা খাওয়ার মতো আর কি, বুঝছেন। আমরা সবাই অন্তত 80টা করে অন্তত যেন ট্যাগ একদম পারফেক্টলি যেন পারি, সবাই প্র্যাকটিস করবো 80টা ট্যাগ। আমি একটা লিস্ট দিয়ে দিব কিভাবে কিভাবে করবেন, এটা ক্লাসের মধ্যেও তো দেখাবোই, নামগুলোও বলে দেবো, আপনারা বাসায় এটা ট্রাই করবেন। ট্যাগগুলো করলে আপনাদের ব্যাপারটা কি হয়ে দাঁড়াবে, আপনাদের এই প্রবলেমগুলো থাকবে না।
এই হলো একটা ব্যাপার। তো ট্যাগ এখানে একটা দেখেন, আমার ট্যাগ অলরেডি আমি এখানে যেহেতু 19টা ট্যাগের কথা বলছি, এখানে নাম্বারিং করতে থাকি, শিখতে থাকবো আর নাম্বারিং করতে থাকবো। তো এখানে একটা খেয়াল করে দেখেন, এখানে দেখছেন কিনা জানি না, যে এখানে দেখেন একটু বড় করে দিই, এখানে দেখেন ডক টাইপ HTML লেখাটা কি দেখেছেন? জি স্যার, বড় করে দেখা যাচ্ছে। হ্যাঁ, বড় করে দেখা, অসংখ্য ধন্যবাদ। তো এখানে ডক টাইপ HTML যে লেখাটা আমি তো এইটা এইটাও একটা ট্যাগ, এটাও একটা ট্যাগ। এই ট্যাগটা যদি এখানে এটা একটা ট্যাগ লিখে ফেললাম, ডক টাইপ HTML। ডক টাইপ HTML এটার মূলত এটা কাজ কি? এটা কাজ হলো যে আপনি যখন কোনো HTML যখন কোনো কিছু লিখতে যাবেন, HTML অনেক ভার্সন আছে, তো এটাকে আপনাকে ভার্সন ইন্ডিকেট করে, আপনি কত নাম্বার কত ভার্সন আপনি ইউজ করছেন, এটা ওটাকে কি করে ইন্ডিকেট করে যে আপনি কত নাম্বার ভার্সন ইউজ করছেন। যেমন আমাদের মোবাইলে যেরকম আমাদের কি থাকে, ভার্সন থাকে, ঠিক সেম লাইক দ্যাট এটাতে কিন্তু একটা ভার্সন আছে। ভার্সন অনুযায়ী সে এটাকে আপনাকে কি করবে, ওকে বুঝাই দিতে হয় যে এটা একটা কি, এটা একটা আপনার ভার্সন। যেমন যদি ভার্সনের কথা চলেই আসছে, সেহেতু আমি এখানে আপনাদেরকে একটু নিচেই রাখি, যেমন আমাদের যখন HTML জামা জিনিসটা শিখতেছি, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজের মূলত এটা আপনার যেমন HTML প্রথমে যেটা ছিল, প্রথমে 1.0 ছিল, এটা প্রথম রিলিজ হয়েছিল HTML 1.0, তারপর হচ্ছে HTML হচ্ছে 2.0 এটা আসছে, তারপর হচ্ছে HTML 3.0 আসছে। মানে এটা আপনার কালের বিবর্তনে একটা আপডেট হয়ে এটা চলে আসছে। পরে যখন HTML 3.0 পর চলে আসলো 3.2, এটা 2 আসছে, তারপর হচ্ছে HTML ওগুলো এক একটা ভার্সনের নাম। 3.2 এর পর চলে আসছিল 4.01। 4.01টা ভালোই চলছিল এবং খুব স্ট্রিক্টলি ছিল, কিন্তু প্রথমত HTML 1 2 3 3.2 এগুলো যাই চলছিল, কিন্তু 4.01 অনেক আপডেট করা হয় এবং অনেক স্ট্রিক্টলি করা হয়, অনেক রুলস রেগুলেশন এখানে অ্যাড করা হয়। তো এত রুলস রেগুলেশন করার পর অনেক সমস্যা হয়েছিল। সমস্যা বা পরবর্তী যে ভার্সনটা আসছে সেটা হচ্ছে HTML HTML 1.0। তো যখন রিলিজ হয় তখন মোটামুটি ভালোই এটা সাড়া পায়। তো তারপরে এটার মধ্যে অনেক সমস্যা দেখা দেওয়ার পর পরবর্তীতে যে ভার্সনটা আমরা এখন চালাচ্ছি HTML 5। এখন আমাদের HTML 5 চলতেছে, এরপর এখনো কোনো কিছু ভাবে আসে নাই, HTML 5 চলতেছে এবং এই 5টা চলার কারণে এখন অনেক কিছু কোড অনেক কিছু ইজি হয়ে গেছে, বুঝতে পেরেছে? অনেক কিছু আমাদের এখন ইজি হয়ে গেছে। আচ্ছা, কারো কেউ কথা না বললে আনমিউট করে রাখেন, মানে সরি মিউট করে রাখবেন, তাহলে হয়তো নয়েজ গুলো আসবে না। এই হলো একটা ব্যাপার। আচ্ছা, তো এখন কথা হলো যে আমি যে ওয়েবসাইটে আমি কাজ করবো, যে আমি যে এডিটরে লিখবো, আমি তো HTML এর মধ্যেই এই কোডগুলো লিখবো। এখন ওরে আমার বলে দিতে হবে যে আমি এই ভার্সনে HTML, কথাকে বুঝতে পারছি? তাকে আমি বলতে হবে যে আমি HTML 1.0, আমাকে বলতে হবে যে আমি HTML 3.0, আমাকে তাহলে বলে দিতে হবে। তো বলে দেওয়ার জন্য এতে প্রত্যেকটার জন্যই না একটা কোড আছে। HTML 1.0 কোড আছে, 2.0 জন্য কোড আছে, 3.0 জন্য কোড আছে, 3.2 এর জন্য কোড আছে। কোডটা প্রথমে লিখে দিতে হয়, হ্যাঁ, এখানে লিখে দিতে হয়, ঠিক আছে? লিখে না দিলে কিন্তু হবে না। যেমন আপনারা যে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছেন, আপনাদের একটা কি থাকে, একটা আপনাদের ব্যাচ থাকে বা আপনাদের একটা কোড থাকে, দেখে বোঝা যায় যে আইডি থাকে, রাইট? আপনাদের একটা কি থাকবে, আইডি থাকবে, যাতে করে আপনাকে চেনা যায়। HTML5 এর কি আছে, একটা কোড আছে, সেই কোডটাই হচ্ছে ডক টাইপ HTML। এটুকু লিখলেই ইনাফ। তো এটা লেখার ক্ষেত্রে আপনাদের প্রথমত কি করতে হবে, আপনাকে এটা আপনার যে লেজার দেন দিবেন, একটা বিশ্বসূচক একটা চিহ্ন দিবেন, তারপর ডক টাইপ লিখবেন এবং একটু স্পেস দিয়ে HTML টা লিখবেন, ঠিক আছে? HTML টা লিখবেন এবং আপনারা এখানে গেটার দেন দিয়ে আপনি জিনিসটা শেষ করবেন। এই শুধু এটুকু আপনাদেরকে লিখলেই আপনাদের হয়ে যাবে।
তো এটা এটা আমাকে আমি সেভ করার সময় ওরা একটা মেসেজ দেয়। দেখবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার যখনই কোনো কিছু সেভ করতে যাবেন এরকম একটা মেসেজ দিবে যে হ্যালো, থ্যাঙ্কস ফর ট্রাইং আউট সাবলাইম টেক্সট। ও আপনাকে পারচেজ করার জন্য বলবো, এখানে আপনারা ক্লিক করতে যাবেন না, ক্যান্সেল করে দেবেন। হ্যাঁ, এটা আমরা ফ্রিতে ইউজ করব। তো এখানে আমরা যে জিনিসটা লিখেছি এগুলো একটু রিমুভ করে দিই। যেমন এখানে আমাদের কোনো কিছু নাই, কেন নাই, কোনো কিছু লিখি নাই। তো আপনারা হয়তো বলবেন এত কিছু লিখছি তাও লিখি নাই, যে না, লেখালেখি কাজ করতে হবে বডিতে। কোথায়? বডিতে। আপনি বডিতে মানে আপনি যা কিছু শো করতে চান সবকিছু লিখতে হবে বডিতে। দেখেন কিছুই কিন্তু লেখা নাই, আমি রিফ্রেশ করতেছি, কিছুই আসতেছে না। আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে কিছু লিখতে হবে। লেখেন, আপনি আপনার নাম লেখেন। আচ্ছা, আমি আমার নামটা লিখি দেখি। আচ্ছা, এইটুকুই রাখি। আমি ওয়াইস নামটা লিখলাম এবং আমি যদি এটা রিফ্রেশ করি লেখাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন কিন্তু আসবে। এখন যদি বলেন না, আমি মানে মোট কথা হলো যে আপনি কোনো কিছু লেখা শুরু করাতে চাইলে আপনাকে বডি ট্যাগের ভিতর লিখতে হবে, বডি শুরু এবং বডি শেষের ভিতর আপনাকে লিখতে হবে। আপনি যাই লেখেন না কেন, না লিখলে কিন্তু আসবে না। এখন মনে করেন আপনাকে একটা জিনিস দেখাই। মনে করেন সাপোজ আপনি এটা দিলেন না, আপনি এটা দিলেন না, কন্ট্রোল এস দিয়ে সেভ করলেন, দেখি তো এখন শো করে কিনা। আমি যেটা রিফ্রেশ করি দেখেন শো করতেছে। আমি যদি একটু অন্য নাম দিই, ধরুন যেহেতু তো এটা আমি সেভ করলাম। সেভ করার জন্য কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম এবং এটা যদি আমি একটু যাই রিফ্রেশ করে দেখি, দেখুন শো করতে। তার মানে তো বোঝা যাচ্ছে ওকে তো না বললেও চলে, তাই না? ডক টাইপ এইচটিএমএল আমি টিকটকে বললাম, স্যার আপনি তো বললেন, কি বললাম, যে ডক টাইপ এইচটিএমএল দিতে হবে। এখন দেখেন না দিয়ে তো কাজ হয়। হ্যাঁ, না দিতে হবে। আমি একটু আপনাকে দেখাই। এটা যদি আপনি রাইট বাটন ক্লিক করেন এবং আপনি যদি ভিউ সোর্স যদি আপনি ক্লিক করেন, হ্যাঁ দেখবেন যে এখানে এই সোর্সটা কিন্তু দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে এটার ভিউ সোর্স হচ্ছে এটা কিন্তু দেখা যাবে। এখানে যে জিনিসটা ব্যাপারটা হলো, আপনি যদি এটা না দেন, যে সমস্যাটা হবে সেটা হলো যে আপনাকে বিভিন্ন রুলস রেগুলেশন গুলো না ও এভাবে ধরতে পারবে না। ওকে না বুঝাই দিতে হবে যে আপনি ডক টাইপ এইচটিএমএলটা না কল করলে সে কিন্তু আপনাকে ভুল ধরবে, মানে আপনাকে ভুল হলো সে বুঝতে পারবে না যে আপনি কি ভুল করছেন। কন্ট্রোল এস, এই যে দেখেন ও কিন্তু এটা এখন শো করতেছে, আপনি এটা দিলেন। এই আগে কিন্তু দেনও নাই আসেও নাই। এটা আপনাকে কি করতে হবে? আপনাকে দিতে হবে। না দিলে মানে এটা এমন না যে না দিলে কিছু শো করবে না, না দিলেও দেখা যাবে, দিলেও দেখা যাবে। কিন্তু যদি না দেন তাহলে এটা আপনার জন্য মানে একটা মানে গুড প্র্যাকটিস হইলো না। এটা দিতে হবে। মানে স্যার এই এটা হলো এইচটিএমএল এর একটা নিয়ম, এই তো? নিয়ম। জি আপু, একদম ঠিক বলছেন। এটা একটা HTML এর নিয়ম। এটা আপনি নিয়মটা ফলো করতে হবে। এই হলো আপনার মেইন বেসিক একটা স্ট্রাকচার। এটা আপনারা না খাতায় লিখে হোক, কোডে লিখে হোক, এটা আপনারা 5-10 বার ট্রাই করবেন এখানে। তো এখানে যদি আমি একটু আমি যদি ভুল না করি, এখানে আমাদের অনেকগুলো ট্যাগ শিখে ফেলছি। তো আমাকে কি কেউ একজন আমার সাথে একটু কথা বলেন। যেমন ধরেন আপনার যে কোনো একজন কথা বলেন। জি আপু, জি স্যার। জি আপু, কি শিখলাম আমরা এখান থেকে? আমার ডক টাইপ HTML এটা শিখে ফেলছি, তাই না? জি তারপর তারপর দেখেন HTML এই ট্যাগটাও আমার শিখে ফেলছি। HTML শুরু শেষটাও এটা আসতেছে না কেন দেখি। HTML শুরু শেষটাও করে ফেলছি। এটা আমিও শুরু শেষটা করি। আমাদের দুইটাও হয়ে গেল অলরেডি। ঠিক আছে, তারপরে হেড। হেড শিখে ফেলছি, তাই না? ঠিক আছে, আমি এখানে লিখি এডি হেড, তারপর এডি হেডটাও শুরু শেষ করলাম। আর কি শিখছি? স্যার টাইটেল। টাইটেলটাও শিখে ফেলছি। তাহলে টাইটেলটাও লিখি TITLE, টাইটেল লিখে ফেলছি। তারপর আর কি শিখছি? বডি শিখছি। স্যার বডি। বডি, হ্যাঁ, BODY বডি এবং BODY বডি। তারপর আর কি শিখছি?
আর তো আপাতত এখন কিছু শিখি নাই। আলাদা তো কিছু শেখা নেই। আপাতত আমাদের এই যে অল্প কত কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে টোটাল 5টা জিনিস শেখা হয়ে গেছে, তাই না? ঠিক আছে, তো এখানে এই হলো 5টা। তো এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বোঝার জন্য? না যে স্যার। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন, যে আমি এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আসছে, কারো কি কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখানে তাহলে চলে যাই। আহ, যেখানে দেখেন এখানে একটা ব্যাপার বলি, যে আমরা তো ট্যাগ ইউজ করি, ট্যাগের সাথে সাথে আমাদের আরেকটা ব্যাপার আমাদের শিখা লাগবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট শিখা লাগবে। অ্যাট্রিবিউট যদি বলেন যে অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট হলো যে আপনার টেক্সট আপনার ট্যাগকে আপনাকে আরো কিছু মডিফাই করে। মানে আপনি এটা ব্যবহার করার সময় জিনিসটা বুঝতে পারবো কিভাবে কিভাবে আপনি এখানে আহ, কিভাবে আপনাকে মডিফাই করা যায়। আচ্ছা একটা কথা হঠাৎ করে মনে পড়লো, যে আপনাদেরকে আমি যখন বললাম যে আপনার ইস্যু করবেন, আপনার আনহাইড করবেন, ফাইল এক্সটেনশন আনহাইড করবেন, আমি তো দেখিয়েছি আপনাদের ভিউতে যে এখানে না, উম, যে কোনো একটা ফোল্ডারে আপনি যখন যাবেন তখন আপনি যে ভিউতে যে আপনাকে ফাইল নেম এক্সটেনশন দিতে হবে। তো এটা তো আমার উইন্ডোজ 10, তাই না? আমার উইন্ডোজ 10 হওয়ার কারণে কিন্তু এটা এভাবে শো করতেছে, কিন্তু অনেকে আবার উইন্ডোজ 7 আছে। কারো কি উইন্ডোজ 10 নাই? কার কার আমাকে একটু একটু বলবেন, কার কার উইন্ডোজ 10 নাই? স্যার আমার তো উইন্ডোজ 13। উইন্ডোজ, আচ্ছা, যে আপনাদের উইন্ডোজ 10 নাই, উইন্ডোজ 10 এ কিন্তু এই ফিচারটা আছে যে ভিউতে গেলেই আপনার এই যে ফাইল নেম এক্সটেনশনটা শো করে। কিন্তু আপনাদের অনেকে এই জিনিসটা পাবেন না, তখন আপনার কান্নাকাটি করেন না, হ্যাঁ, যে আমি তো পাই নাই। তা এই জন্য পাওয়ার জন্য কি করবেন জানেন? আপনারা এখানে যাবেন, এখানে আপনি লিখবেন, কি লিখবেন? ফোল্ডার লিখবেন, FOLDER, ফোল্ডার। ফোল্ডার লিখতে গেলে আপনি এখানটা পাবেন যে ফাইল এক্সপ্লোরার অপশন, দেখি তো, হ্যাঁ, ফাইল এক্সপ্লোরার অপশনে যাবেন। অপশনে গেলে আপনি দেখেন এখানে ভিউ নামে একটা অপশন আছে, ভিউতে যাবেন। ভিউতে গেলেই এটা একটু বড় করব, বড় করা কি যায় না? বড় করা যায় না। আচ্ছা এখানে ভিউতে যাব, ভিউতে গেলে দেখেন এখানে লেখা আছে হাইড, দেখতে পাচ্ছেন? হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এই লেখাটা আপনি কি করবেন? এই লেখাটাকে আপনি এই আপনার ওকে দিয়ে দিলেই মূলত আপনার কি হয়ে যাবে, আপনার এটাতে আপনার টিক দিয়ে ওকে দিলে আপনার মূলত হয়ে যাবে হাইড এক্সটেনশন। এখানে হাইড নামে অনেক কিছু লেখা আছে, হাইড 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 হাইড, সবগুলোর বা টিক মারতে যায় না। ঠিক আছে, পরীক্ষায় আপনার এমসিকিউ পরীক্ষার মতো যখন কমন পড়ে না তখন কি করেন, একদম অপু 10-20 একদম ক খ গ ঘ সব দিকে থাকেন না? এখানে সব দিয়েন না। তো এখানে ব্যাপারটা হলো যে আপনি এখানে হাইড এক্সটেনশন, আপনি এটা দিলে কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে, আপনাকে আনটিক করে দিবেন। এখানে আনটিক করা আছে, কি বলছে, হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এখানে ফাইল টাইপস গুলোকে সে হাইড করতে চায়, আপনি বলেন হ্যাঁ তুমি চাও, টিক দিলেই কিন্তু চেয়ে যাবে, এটাকে আবার অ্যাপ্লাই দিলেই ওকে হয়ে যাবে। তো আমি আপনাকে টিক দিবেন না, আনটিক দিবেন, তারপর আপনি অ্যাপ্লাই করবেন, তারপর আপনি ওকে দিবেন, তাহলে আপনার ওকে হয়ে যাবে। এবং আপনি দেখবেন যে আপনি আপনার ফাইলগুলো সবগুলো কি দেখাবে, আপনার এক্সটেনশন দেখাবে। এটুকু কি সবাই বুঝছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর আহ, দেখি, আচ্ছা এবার একটু ওয়েবসাইটের কিছু একটু বর্ণনা করি। দেখেন এই যে আমাদের ওয়েব পেজ, এই এই ওয়েব পেজের মধ্যে এটাকে বলা হয় আপনার টাইটেল বার। উপরে যে অংশটুকু দেখা টাইটেল বার বলে। আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অ্যাড্রেস বার। এটা কি বলা হয়? এটাকে বলা হয় অ্যাড্রেস বার। আর হচ্ছে, আর এই যে লেখাটা, এই যে এই লেখাগুলোকে মানে অ্যাড্রেস বারে যে লেখাগুলো দেখতে পাচ্ছে এটাকে বলা হয় পাথ, PATH, পাথ, মানে দ্যাট মিন্স পথ না কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে লোকেশন। মানে আমার ইন্ডেক্স বা HTML এর লেখাটা কিভাবে আসছে, যে সি ড্রাইভ থেকে ইউজার ইউজার থেকে একটা এই FX505GE একটা ফোল্ডার আছে, সেখানে ওয়ান ড্রাইভ, তারপর ডেস্কটপ, তারপর লারাভেল, দেন হচ্ছে আপনার index.html, এই ফাইলটা আসে।
মানে এই ফাইলটা আমি কোথা থেকে আসছে এটা কিন্তু সে কি করতেছে, সে শো করতেছে। তো এই হলো ব্যাপার। আর একটা হচ্ছে HTML যে আমরা শিখবো, HTML কিন্তু আপনার কিন্তু নন কেস সেনসিটিভ। HTML is নন কেস। নন কেস মানে হচ্ছে আপনার এখানে মানে মানে বড় ছোট হাতের লেখেন কোনো সমস্যা নেই, কোনো সমস্যা করে না। আপনি যদি ছোট হাতের লেখেন বড় হাতের লেখেন কোনো সমস্যা নেই। যদি আপনি আপনাকে প্রমাণ দেখাতে চাই তাহলে দেখেন এখানে আমি ডক টাইপ দেখেন লেখাটা বড় লিখছি। আপনি যদি ডক টাইপ বড় না লিখে যদি DOC ডক টাইপ TYP ডক টাইপ ছোট হাতের লেখেন কন্ট্রোল এজ দেন তাহলে কি লেখা কি শো করবে? এই ওয়াইস চৌধুরী মনে করেন সাপোজ আমি এটা কেটে দিলাম, দেখি তো এখন শো করে কিনা এই লেখাটার মধ্যে। হ্যাঁ শো করতেছে। কেন শো করতেছে? মানে আমার এখানে শো করবে। আপনি ছোট হাতের দেন বড় হাতের দেন কোনো সমস্যায় কোনো করবে না। তবে সবচাইতে ভালো হবে কি যে মানে সকল প্রোগ্রামাররা এই জিনিসটা করে না। হ্যাঁ, এটা মূলত যে জিনিসটা করে সেটা হচ্ছে যে ডক টাইপ লেখাটা বড় লেখে, তারপর HTML লেখাটা ছোট লেখে। এই হলো ব্যাপার। আপনার এখানে HTML এর মধ্যে আপনার কোনো কেস সেনসিটিভ নেই, কোনো সমস্যা নেই। আরেকটা ব্যাপার জানি, এই যে আমাদের এই অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন আমরা এটাকে কি বলি? এই অ্যাঙ্গেলটা কেউ নাম কি আমাকে বলতে পারবেন কেউ? হ্যালো আপু, কেউ একজন আমাকে একটু বলেন। এখানে আমরা দুটা এটার নামও জানা লাগবে আমাদের। এই less than হ্যাঁ লেস দেন আর হচ্ছে গ্রেটার দেন। কোনটা লেস দেন কোনটা গ্রেটার দেন এটা কি আপু? আপনার কি নাম আপু? এই এই তার উপরে একটা লেস দেন নিচেটা গ্রেটার দেন। হ্যাঁ একদম ঠিক বলেছেন। ওটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। greater than জি জি less আপু। than greater than হ্যাঁ জি অবশ্যই ঠিক বুঝতে পেরেছি। তো দেখেন এই যে আমি লেস দেন গ্রেটার দেন, আমরা কিন্তু এখানে কিন্তু লেস দেন গ্রেটার দেন বলবো না। মানে মানে ব্যাপারটা এখানে আমাকে বলতে হবে, এখানে বলতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এটাকে বলতে হবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর এটাকে বলতে হবে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর জিএস রাইট অ্যাঙ্গেল। মানে এটা আমাকে আপনার মানে আমার কথা বোঝার জন্য হয়তো বলি যে আপনার লেজার দেন বা গেটার দেন, কিন্তু আমার এখানে মূলত আমি বলবো কি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমাদের এরকম অনেকগুলো এরকম অ্যাঙ্গেল অনেক কিছু শেখা লাগবে, আস্তে আস্তে করে শিখে ফেলবো আমরা। তো মূলত এইগুলো শিখতে হবে। আরেকটা জিনিস শেখা লাগে, খেয়াল দেখি তো আমাদের এখানে লিখছি কিনা, এখানে লেখা নাই। যে মনে করেন আমাদের ব্র্যাকেটের কাজ আছে, তারপর হচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেটের কাজ আছে, তারপর তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ আছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে আমার প্রথম বই বলি ফার্স্ট ব্র্যাকেট বলি, তারপর সেকেন্ড ব্র্যাকেট বলি এবং থার্ড ব্র্যাকেট বলি, তাই না? আমরা যখন বীজগণিত করছি, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের কাজটা কার মনে আছে? স্যার বুঝি নাই কি আমরা বলছেন। যখন অঙ্ক করি, অঙ্ক করার সময় তিনটা ব্র্যাকেটের মধ্যে কার কোন ব্র্যাকেটের কাজ প্রাধান্য বেশি? ফার্স্ট স্যার ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট প্রথমে করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। আচ্ছা জি অবশ্যই, ধন্যবাদ। তো এখানে দেখেন আমরা তো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড থার্ড ব্র্যাকেট বলে আমরা এই জিনিসটা সরল করার সময় ফার্স্ট ব্র্যাকেট সরল অঙ্ক জি, করার সময় অঙ্ক করার সময়। জি ফারজান আপু আপনি একদম ঠিক বলেছেন। আমার তো এখানে ওইরকম বাধ্যবাধকতা নেই যে প্রথম ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের কাজ আগে পরে করতে হবে, এখানে ওরকম কোনো ম্যাথ নেই, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এখানে দেখেন এখানে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট বলে আমরা এটাকে চিনি, কিন্তু আমাদের ওয়েব ডিজাইনে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলবো না। হ্যাঁ এটাকে আমরা বলবো একটু কঠিন, তারপর আমি লিখি। হ্যাঁ এটাকে বলবো প্যারেনথেসিস। প্যারেনথেসিস, হ্যাঁ প্যারেনথেসিস বলবো। সেকেন্ডটাকে বলবো আমরা কার্লি ব্রেসেস। হ্যাঁ বাবা মাশাআল্লাহ আপনি তো পারেন দেখি, আমরা আপনার কাছ থেকে শিখবো। স্যার কি বলেন স্যার, একটু একটু বাড়ি আর কি। আচ্ছা আচ্ছা, ওই কোথায় যেন একটা শুনছি বুঝছেন, যে কিছু না হলেও থোড়া থোড়া, আমার লাস্টের লাইন মনে আছে, প্রথম লাইনটা মনে নেই। কিছু না হলেও থোড়া থোড়া কি যে একটা প্রথম লাইনটা মনে আসতেছে না, কিন্তু শেষের লাইনটা হলো এরকম, মানে
না পারি না তো কি হয়েছে, কিছু হলেও পারি আর কি। আচ্ছা যাই হোক, জি স্যার। আচ্ছা কার্লি ব্রেসেসটা আর হচ্ছে যে থার্ড ব্র্যাকেটটা আমরা কি বলবো, এটা কি নাম দেওয়া যায় আমি তো বুঝতেছি না। আচ্ছা এখানে এটার নাম হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট, এক্স কিউ ইউ, ইয়ারই হবে না, এয়ারই হবে, এয়ারই, হ্যাঁ স্কোয়ার ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট বলা হয়। তো দেখেন আমরা আমরা কাজ করার সময় আমরা এটার নাম, এটা আপনার নাম আছে, এটা হলো প্যারেনথেসিস, এটা কার্লি ব্রেসেস, তারপর হচ্ছে এটা স্কোয়ার ব্র্যাকেট। এটার নাম কেন এমন হয়েছে, এটা কার্লি মানে বাঁকা হওয়ার কারণে অনেকে চুল দেখবেন কি কার্লি, বুঝছেন, অনেকে পার্লার থেকে কার্লি চুলও করে নিয়ে আসে, তো এরকম কার্লি একদম ঠিক সেম লাইক দ্যাট, এটার নাম কার্লি ব্রেসেস। আপনি ব্র্যাকেটও বলতে পারেন, কার্লি ব্রেসেসও বলতে পারেন, কার্লি ব্র্যাকেটও বলতে পারেন, দুটোটাই বোথ আর রাইট, দুটোটাই বলে, কার্লি ব্রেসেসও বলে, কার্লি ব্র্যাকেটও বলা হয়। আর এটা স্কোয়ার কেন বলা হয়, যেন দেখতে অনেকটা স্কোয়ারের মতো বা এরকম আঁকা টাকা এরকম, এই জন্য স্কোয়ার ব্র্যাকেট বলা হয়। তো এটার নাম তো জানলাম। আর আরেকটা কি বাকি আছে, আরেকটা বাকি আছে, দেখি এটা আসতেছে না কেন, এই যে এটার নাম হচ্ছে আপনার ফরওয়ার্ড স্ল্যাশ, এফ ওয়ার ফরওয়ার্ড, ডব্লিউ এ আর, ফরওয়ার্ড স্ল্যাশ, এস এল এ এস এইচ, এটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ বলবো, এটাকে আমরা ফরওয়ার্ড স্ল্যাশ বলবো। তো মূলত আমাদের কাজ করার জন্য মূলত এইগুলো আমাদের লাগবে, এই সাইনগুলোর নাম জানা লাগবে। তো আমরা এগুলো আপনার এভাবে আর বলবো না, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, কেমন কেমন জানি লাগবে, হ্যাঁ। এটাকে কোনো নাম দিব না, আমরা এখানে নাম যার যার নাম সেভাবে বলবো। এটা প্যারেনথেসিস, হচ্ছে কার্লি ব্রেসেস বা কার্লি ব্র্যাকেটস, আর এটা হচ্ছে আপনার স্কোয়ার ব্র্যাকেট, আর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এভাবে আমরা এটা শিখে ফেলবো। তো তো এখানে আরেকটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করেছি কিনা, খেয়াল করে দেখেন যে এখানে প্রত্যেকটা জিনিসের শুরু আছে শেষ আছে, খেয়াল করে দেখছেন, এদের শুরু শেষ, টাইটেলের শুরু শেষ, তার বডি শুরু আছে, এই যে বডি শেষ আছে, আবার দেখেন এইচটিএমএল এর শুরু আছে, আবার এইচটিএমএল শেষ আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা যে শুরু এবং শেষ তো আছে, তো এই শুরুকে একটা নাম আছে আর শেষটারও নাম আছে। তো শুরুটার নাম কি, শুরুটার নাম হচ্ছে কি নাম দেওয়া যান বলেন তো, শুরুটাকে বলা হয় ওপেনিং ট্যাগ। আমি এটা লিখে দিই, আপনি যখন এটা লিখবেন, এটা ওপেনিং, এটাকে বলা ওপেনিং ট্যাগ। এটাকে ওপেনিং ট্যাগও বলা হয়, আবার বিগিনিং ট্যাগও বলা হয়, যে যেভাবে বলতে পারেন আর কি, কোনো সমস্যা নেই, ও আবার মাইন্ড করবে না। বিগিনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ বলেন, বিগিনিং ট্যাগ বলেন, যেটা বলেন বলেন, সমস্যা নাই। তারপর হচ্ছে আবার শেষেরটা কিন্তু ক্লোজিং ট্যাগ, সেটা হচ্ছে কি, সরি, পেছনে হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো ট্যাগ যেহেতু দুই রকম আছে, প্রথম পার্ট শেষ পার্ট, আপনারা প্রথম পার্ট শেষ পার্ট বললেন না, এটা হয় আপনি বলবেন ওপেনিং ট্যাগ বলবেন না ক্লোজিং ট্যাগ বলবেন, বা এখানে এন্ডিং ট্যাগও বলা হয়, বিগিনিং আর তার এন্ডিং, যেটা হোক বলেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা তাহলে এই জিনিসটা বুঝে গেলাম। আর আরেকটা ব্যাপার বোঝার ব্যাপার আছে, আমরা একটা জিনিস খেয়াল করে দেখছি যে এইচটিএমএল এ কিন্তু দুইটা পার্ট, একটা হলো হেড পার্ট, একটা হলো বডি পার্ট। হেড পার্টের কোনো কিছুই ওয়েবসাইটে আসবে না, বডি পার্টের সবকিছুই আপনার ওয়েবসাইটে আসবে। আমরা ওয়েবসাইটে যাই কিছু দেখি, চোখ খুললে চোখ মেলে আমরা যে ওয়েবসাইটে যা দেখতে পাবো সবগুলোই কিন্তু আপনার এই বডি ট্যাগে লেখার মাধ্যমে দেখতে পাবো। হেডের মধ্যে কোনো কিছু লিখলে শো করবে না, এটা আসবে না, ঠিক আছে। তো এই একটা ব্যাপার গেল। আর আমরা যেভাবে কোডটা করব, একটু মন দিয়ে শুনি, এটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড কোডিং কোড। কোডিং মানে হচ্ছে মানে আমাদের কোড করার সাথে সাথে আমার সাথে সাথে আপনি ব্যাপারটা শিখে ফেলবেন। আপনারা দেখবেন ক্লাসের মধ্যে যে অনেক স্টুডেন্ট, অনেকে হয়তো লেখাপড়া স্টুডেন্ট পড়ায় থাকেন, দেখবেন সবার হাতে লেখা কিন্তু সেম না। হ্যাঁ, আপনারা যখন একটা ফলো করেন না যে বাচ্চারা তোমরা এইভাবে লিখবা, আপনারা হয়তো এভাবে বলে থাকেন যে তোমরা কিন্তু লেখা ক এভাবে লিখবা, খ এভাবে লিখবা, এইভাবে লিখো না। হ্যাঁ, আপনি যদি ক্লাসের 80 জনকে বলেন খ লিখতে, দেখবেন কি সুন্দর সুন্দর খ লিখবে তারা, এক একজনের খ এক এক রকম, আল্লাহ, মানে এক একজনের খ এক এক রকম। তো কোডিং এর বেলায়ও না আপনাকে না সবগুলো একটা একটা সিস্টেমেটিক ভাবে লিখতে হবে। কোনটা দিলেন এখানে, এটা এটা দিলেন মনে করেন এখানে, হ্যাঁ, অনেকে এভাবে করে কিন্তু উল্টা পাল্টা, এটার কোনো খবর নাই, এটা এটা হচ্ছে এখানে, উল্টা পাল্টা করছে, উল্টা পাল্টা করলে
কাজ কিন্তু হবে, এমন না যে হবে না। এটা আমি সেভ করি, কন্ট্রোল এস দিই। আমি যদি এখানে আরো কিছু দিতে যাই, মনে করেন এটাই লিখে সেভ করলাম, দেখেন তো কাজ হয় কিনা। কাজ কিন্তু হয়েছে, এমন না যে হবে না, কাজ হয়ে যাবে। কিন্তু এইটা যে আপনি করলেন, এই যে উল্টা পাল্টা করে লিখলেন, আপনি যখন চাকরি ছেড়ে চলে যাবেন, হ্যাঁ, চলে যাওয়ার পর যে যিনি আসবেন তার তো মাথার মধ্যে মনে করেন যে মানে টেনশন পড়ে যাবে, এগুলোর সাথে তার ঠিক ঠিক কিছুই বুঝবে না, কোথায় শুরু কোথায় শেষ, হ্যাঁ, সেটা বুঝবে না। ইভেন আপনি যখন চাকরি ছেড়ে যখন আরেক জায়গায় যখন যাবেন, সেখানেও যদি আপনার মতে এরকম কোনো বান্দায় যদি এরকম কাজ করে রেখে চলে যায়, নিশ্চয় যে চলে যাওয়ার কারণেই তো আপনি চাকরিটা পাইছেন। তো ওখানে যায় দেখবেন কি এরকম এলোমেলো যদি থাকে, তাহলে কি হবে, আপনার জন্য কষ্ট হবে বুঝতে পারাটা। এই জন্য হবে কি, আমাদের কি করতে হবে, আমাদের আসলে এই ব্যাপারগুলো সব সুন্দর করতে হবে। মানে দেখেন, এটা কিন্তু একদম লেগে আছে, এই যে ডক টাইপ এইচটিএমএল, এই হলো এটা এটা কিন্তু ওয়ান এর সাথে লেগে থাকবে, এক নাম্বার কথা। দুই নাম্বার হলো আপনার HTML, এটাও যেরকম দুই নম্বর সাথে লেগে থাকবে, এটা শুরু শেষ ঠিক এখানে লেখা, মানে আপনার ঠিক ওয়াল ওয়াইজ লাগানো থাকবে, আর কোনো কিছু লাগানো থাকবে না। তার ভিতরে হেড এখানে একটা ট্যাব দিয়ে নেবেন, ট্যাব দিলে সে কিন্তু একটা স্পেস পরিমাণ সে চলে আসবে, আবার বডিটাও কিন্তু একটা স্পেস পরিমাণ চলে আসবে। আবার হেডের ভিতরে যাই লেখেন না কেন, সেটা কি করতে হবে, সেটা আপনার এরকম, এই যে এটা এই পর্যন্ত না এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত, এই যে এখানে এখানে একটা দাগ দেখা যায়, আপনি এখানে লিখবেন। হ্যাঁ, আপনার বডিটাও এরকম, মানে যত কিছু লিখবেন সব আপনি একটা ট্যাব দিয়ে আপনি আস্তে আস্তে করে আগাতে থাকবেন। তাহলে তাতে হবে কি, লেখাটা দেখতেও সুন্দর হবে, প্লাস এবং আপনাকে এটাকে স্ট্যান্ডার্ড কোডিং বলা হবে, এবং আপনার এই কোডিংটা দেখে যে কই যখন আপনি কোনো জবের জন্য যাবেন, কাজ করতে যাবেন, তখন আপনাকে বুঝবে যে আপনি স্ট্যান্ডার্ডটা ফলো করছেন। আর আপনার বদলে যিনি আসবেন এবং আপনি যেই জবে আপনি জবটা নিয়েছেন, তো আপনার দুইজনের জন্যই এই এরকম রেখে যাওয়া কোড আর পাওয়া কোড আপনাদের জন্য বুঝতে তখন সহজ হবে, কোনো এলোমেলো আর কাজ করবে না। তো আমরা মূলত স্টার্নিং কোডটা আমরা করবো, আমি আপনাদের স্টার্নিং কোডের করতে করতে আপনারা শিখে ফেলবেন, আমি শিখাই নেব। আর আরেকটা ব্যাপার হলো, সবচেয়ে মূল কথা, আপনারা যখন একটা ট্যাবের মধ্যে একটা ট্যাবের মধ্যে যখন আটটা ট্যাব যখন ইউজ করবেন, যেমন দেখাই, হেড ট্যাগ হলো এটা শুরু এবং শেষ, যখন এর ভিতরে যখন আটটা ট্যাগ যখন শুরু করবেন, অবশ্যই 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 একটা ট্যাব দিয়ে নেবেন। যদি বলেন ট্যাব কোথায় পাবো, হ্যাঁ কোথায় পাবো ট্যাব, আপনার যখন যে কিবোর্ডে যখন ঠিক বাম দিকে ট্যাব নামে একটা অপশন আছে, ওটাতে আপনি দেখেন, এই যে আমি যদি এখানে এখানে যদি আপনি যে ট্যাব দেন, সেটা কিন্তু একটা স্পেস পরে চলে যায়, ঠিক আছে। আবার ব্যাক করলে আপনার যে ব্যাক স্পেস দিলে সেটা আবার চলে আসে। তো আপনি যখনই কোনো কিছু লিখতে যাবেন, তখন একটা ট্যাব দিয়ে নেবেন, তাহলে আপনাকে টেনশন করতে হবে না, ঠিক আছে। এখানে যদি আপনি ট্যাব দেন এবং শিফট দিয়ে ট্যাব দেন, আগে জায়গায় চলে আসবে। এখানে ব্যাপারটা একটা জিনিস দেখাই দিই, যে আপনি যদি বেশি ট্যাব পড়ে যায়, মানে ট্যাব দিতে দিতে অনেক অনেক দূর চলে গেছে, আপনি এবার শিফট ট্যাব দিয়েও কি করতে পারবেন, আগের জায়গায় চলে আসতে পারবেন। আমি একটু লিখে দিই, যে আপনার SHIFT, শিফট SHIFT হবে SHI। আচ্ছা, আমি একটু বলিনি, মানুষের তো ভুল ভ্রান্তি থাকে, আমার মাঝে মধ্যে আমার একটু বানানে আমার অনেক সময় ভুল হইতে পারে, হ্যাঁ, আপনারা ওইভাবে একটু কনসিডার করেন, বুঝছেন। আমার অনেক সময় দেখা যাবে এফ লিখতে যে পি লিখে ফেলছি, হ্যাঁ, এরকম হইতে পারে আমার। তো দেখেন, শিফট প্লাস ট্যাব এটা দিলে আপনার কি করবে, আপনাকে ব্যাক করবে, বিএসসি কে ব্যাক, মানে ব্যাক করবে, দ্যাট মিন্স যেটা বুঝাতে চাইছি, মনে করেন সাপোজ আপনি অনেক ট্যাব দিয়ে ফেলছেন, মানে এটাকে আপনি হয়তো ব্যাক স্ল্যাশ দিয়েও করতে পারেন, অথবা আপনি শিফট ট্যাব দিয়েও আনতে পারেন, একটু জানলেন আর কি এই ব্যাপারটা। তো এই হলো এই ব্যাপার। তো আপনাদের কাজ হলো, কি কাজ, এটার কাজ হলো এটারে টোটাল ঠাডা মুখস্থ করে ফেলবেন, এবং পারলে আপনারা এটারে একদম লেখাপড়া শুরু করে দিবেন, একদম লিখবেন যেভাবে যেভাবে লিখছি সেভাবে সেভাবে, একদম কোনো কথা নাই। হ্যাঁ, একদম এখানে যেটা লাইন বরাবর, হেডের লাইন বডির লাইন, ঠিক এভাবে একদম যেমন আর্ট করলে যেমন হয় সেভাবে অঙ্কন করে ফেলবেন। এই হলো একটা ব্যাপার। তারপর এরপর আর কিছু জানি, এবং টাইটেল সম্পর্কে তো আমরা জানলাম, টাইটেল আপনি যাই লিখবেন সেটা আপনাকে শো করবে টাইটেল বারে, এটা আপনাদেরকে বলা হয়েছে। আবার এবার দেখি, আমার যদি কখনো কোনো ওয়েবসাইটে যান, দেখবেন অনেক লেখা, স্যার যেমন ধরে, জি
স্যার যখন মানে আমরা একটা লাইন থেকে আরেকটা লাইনে যতটুকু মানে ট্যাপ করি কিভাবে জি, জি। বুঝবো স্যার কতটুকু ট্যাপ করবো নেক্সট লাইনে বা থার্ড লাইনে কিভাবে ট্যাপ মানে কতটুকু দূরত্বে যাবো এটা বুঝবো কিভাবে? আচ্ছা, অনেক সুন্দর প্রশ্ন করছেন। যাক, উনি যেটা বলতে চাচ্ছেন সবাই একটু শুনেন। উনি বলতে চাচ্ছেন ট্যাবটা যে আমি যাব কিভাবে বুঝবো বা কি? ধরেন এই লেখাটা নাই। হ্যাঁ? আপু আপনি শুনতেছেন? হ্যালো? আছেন না নাই? আচ্ছা, উনি মনে হয় শুনতেছে, হয়তো কথা বলার জন্য ওই ইয়াটা পাচ্ছে না আরকি, ওপেন করে যে কথা বলা যায়। তখন আমি এখানে হেড লিখবো, HEAD হেড। হেড লিখে শুরু শেষ করলাম। এখন আপনি করবেন কি দেখেন, একটু ভালো করে দেখেন। এই হেডটা তো লিখলাম, রাইট? হেডের শুরুও করলাম, শেষও করলাম। এখন আপনার কাজ কি? এইখানে আপনি মাউসের পয়েন্টারটা রাখবেন। রেখেছেন? এই যে দেখেন রাখলাম। আমি কিন্তু রেখে দিছি। রেখে আপনি কি করবেন? ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে, সাথে কি হয়ে যাবে? সে কিন্তু আপনাকে ঠিক সমান তালে কিন্তু উপরে নিচে এবং একটা ট্যাব অনুযায়ী সে কিন্তু একটা দেখেন, দেখেন এটা কিন্তু আপনার ব্লিড করতেছে। দেখছেন? এটা কিন্তু আমি করতেছি না, কিন্তু আবার আমার দোষ টোষ দিয়েন না। এটা কিন্তু ও নিজে নিজেই করতেছে। এটা কিন্তু ও নিজে নিজে ট্যাপ করে নিবে। হুম? তো ও যেহেতু নিছে, আপনি আবার কমায়া বাড়ায়েন না। ঠিক আছে? আপনি আপনার মতো করে এই যে আমি ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আমি এখান থেকে লেখা শুরু করেন না। আপনি ট্যাব দিয়েও আসতে পারেন, অথবা আপনি যখন লিখতে যাবেন সে অটোভাবে সে আপনাকে ট্যাবে নিয়ে যাবে। তো এটা আসলে কি বলে হয়তো বোঝানো যাবে না। আপনি যখন টাইপ করতে যাবেন, মানে আপনার কোড লিখতে যাবেন, তখনই আপনার বুঝে আসবে, ও আচ্ছা আচ্ছা, এখনই তাহলে আমার এই জিনিসটা হচ্ছে না। তাহলে আমি কোনো আপুরে তাহলে আমি নক করি, আপু আমার তো এই কাহিনী, আমার তো এটা হচ্ছে না। তখন আপনি কার কাছে জেনে নিলেন। স্যার হ্যাঁ, জি জি আপু, আপু নাম বলেন, স্যার নামটা সেকেন্ড লাইন থেকে নিপা আপু। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের সেকেন্ড লাইনের থেকে থার্ড লাইনের জি স্যার হ্যাঁ, সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনের ট্যাপ কতটুকু দূরত্ব স্যার? ওই যে আপনাকে ট্যাব প্রেস করলে যতটুকু হয় ততটুকু। আচ্ছা শুনেন, শুনেন, ট্যাব নিয়ে আপনি একটু টেনশন নিয়েন না, হ্যাঁ? একদমই টেনশন নেবেন না। মনে করেন যে ট্যাব আমি আপনাকে পড়াই নাই। আপনি কাজ করেন, কাজের মধ্যে ভুল হলে আমি আপনাকে ধরাই দিব। নিপা আপু বুঝছেন? এবার তো ক্লিয়ার? নিপা আপু মনে হয় জি স্যার নেটের একটু প্রবলেম। আপনি ট্যাব নিয়ে মনে করেন ট্যাব আমি জি পড়াই স্যার নাই, নেটে জান। একটু প্রবলেম। হ্যাঁ, মনে করেন ট্যাব আমি পড়াই নাই, জান। আপনাকে আমি আপনার একটা ছাড় দিয়ে দিলাম, জান। কেউ যেন না জানে আবার, হ্যাঁ? আমি ছাড় দিয়ে দিলাম, আপনি স্যার কাজ আসলে করেন। কথা হচ্ছে স্যার আমাদের কথা হচ্ছে অনার্স একটা সাবজেক্ট ছিল মানে প্রোগ্রামিং এর একটা সাবজেক্ট ছিল তো মানে আমরা কি? বুঝতাম না তো পুরো মুখস্থ করতাম তো একটু জানার আরে, আগ্রহ ছিল তো তাই আজ করলাম এখন। আচ্ছা আচ্ছা, কি ছিল ওই কোর্সের নাম কি ছিল? কম্পিউটার প্রোগ্রামিং ছিল ম্যাথমেটিক্স এর উপরে আর কি সাবজেক্ট আমাদের জন্য ফুল এটা নতুন একদম আমরা বুঝতাম না কি এটা পুরো মুখস্থ করে স্যার পরীক্ষা দিছি। আই রে কপাল, কি কষ্টটা না হয়েছে। ওখানে আপনি HTML CSS ছিল, জি স্যার এসব ছিল সবগুলোই ছিল প্রোগ্রামিং এর। কিন্তু কখন বুঝেন নাই না? না স্যার পুরো মানে না বুঝে মুখস্থ করে দিছি কি করবো পাস তো করতে কাজটা হবে করতে স্যার। হবে। যান, ঠিক আছে। আমি আপনাকে কি বলবো, কথা দিচ্ছি, আপনি আমার সাথে যদি 5-10টা ক্লাস যদি করেন, 5-10টা না, আপনি যদি 3-4টা ক্লাস করেন, আপনার তো এই ভুলগুলো সব ভেঙে যাবে। আপনার কাছে অনেক ভালো লাগবে। ঠিক আছে? স্যার ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো অনেক সহজ হয়ে যাবে। তো দেখেন এখানে তাহলে দেখতে পাচ্ছি উনি যেটা ট্যাব নিয়ে উনি সমস্যায় পড়ে গেছে। ট্যাবের ব্যাপারটাও আসলে ওরকম কোনো কিছুই না। এটা আমি যদি এই যে দেখুন হেড যখন লিখলাম, মাঝখানে যখন আপনি কার্সরটা রেখে যখন ইন্টার দিবেন, ইন্টার, ল্যাপটপে ইন্টারে প্রেস করার সাথে সাথেই ও ওর মতো জায়গা মতো ও নিয়ে নেবে। দেখেন ও কিন্তু ব্লিঙ্ক করতেছে। আমাকে জোর করে কিন্তু ওর এখানে আনতে হয় নাই। এই হলো এটা ব্যাপার। পরে টাইটেল লিখবো TITLE টাইটেল, এবং টাইটেল শুরু শেষ লিখে ফেলছি। এই টাইটেল এখানে আমি ধরলাম যে HTML করলাম। তো কন্ট্রোল S দিয়ে সেভ করে ফেললাম। এখন দেখেন আমি কয়েকটা জিনিস দেখাই। অনেক সময় দেখবেন আপনি আপনার লেখা যেমন ধরুন প্রথম আলো, প্রথম আলোতে কি দেখাই, প্রথম আলোতে দেখেন ওদের একটা ওয়েবসাইট দেখেন, অনেক নিউজ তো ওদের নিউজ, তো একটা জিনিস খেয়াল করে দেখবেন যে অনেক লেখা, তাই না? তো লেখার মধ্যে দেখবেন যে এই লেখাটা একটু কোথায় দেখি, আচ্ছা এই লেখাটা দেখেন একটু বড় আকারে আসছে, তাই না? আবার দেখেন এই লেখাটা অনেক ছোট আকারে আসছে।
দেখা লেখা কিন্তু একটু মোটা হয়, একটু চিকন হয়, একটু বড় হয়। হ্যাঁ, এই যে কত রকম হচ্ছে, তা আপনার ওয়েবসাইটে বানানোর সময়ও তো আপনার এরকম লেখাগুলোকে এমন করতে হইতে পারে। তো এটার জন্য আমাদের মূলত কোন ট্যাগ ইউজ করতে হয়, আসেন তাহলে একটু দেখি। এটার জন্য আমাদের মূলত H1 ট্যাগ ইউজ করতে হয়। H1, স্যার H1 জি জি, অসংখ্য ধন্যবাদ আপু। H1 ট্যাগ ইউজ করেন। আপু কি নাম আপনার? স্যার কানিজ ফাতেমা তন্নি। আচ্ছা, তন্নি আপু, ধন্যবাদ। যেমন তন্নি আপু, হ্যাঁ, TONNI, তাহলে আর বাকি লেখি আপনি কানিজ ফাতেমা। জি আপু, তো দেখেন কানিজ ফাতেমা তন্নি আপু, বানান ঠিক আছে তো আপু? তন্নি, স্যার এন এর পরে আই। ঠিক আছে এখন? স্যার ওটা হবে না, এন এর পরে আই। ও নাই, এন এর পর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে স্যার আমার এখন বল, একদম পারফেক্ট, রাইট। জি এখন স্যার আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে কি দেখে আসি কি অবস্থা। দেখেন কানিজ ফাতেমা তন্নি মানে কত বোল্ড আকারে চলে আসে এবং কত বড় আকারে চলে আসে, খেয়াল করে দেখেছেন? এখন আপনি কিন্তু এভাবে কিন্তু লিখতে পারেন। এবং আমি যদি এটা একটু কপি করি, দেখেন কন্ট্রোল সি দিয়ে আমি যদি এন্টার দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এন্টার দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এবং আমি যদি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, মানে আমি দিতে থাকি, দেখি না কি হলো। আচ্ছা, অনেকগুলো তো হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এখানে এখানে যদি আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে কিন্তু সবগুলোই কিন্তু এমনই আসবে। খেয়াল করে দেখেন, সব লেখাগুলো কিন্তু এইভাবেই আসছে, কানিজ ফাতেমা তন্নি, কানিজ ফাতেমা তন্নি, কানিজ ফাতেমা তন্নি। এই লেখাটা, এইটা দেখলে আমাদের একটা কথা মনে পড়ে। কি পড়ে মনে জানেন? স্যার কি? বাংলা সিনেমায়, বুঝছেন, বাংলা সিনেমা বলে যে, যে বলে আপনার যখন ওই আপনাকে খোঁজার জন্য যখন পাহাড়ে যায়, তন্নি 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 তন্নি, মানে বারবার করে কথা বলা হচ্ছে স্যার এটা স্যার পাহাড়ের মধ্যে জায়গা, রিফ্লেকশনটা আছে। রিফ্লেকশন। এখন না জানি ওই আপনার স্ক্রিপ্টেও কি এমন লেখা ছিল কিনা কে জানে, যখন খুঁজতে যায়, হ্যাঁ, আর সে ডাকে তন্নি তন্নি তন্নি, দেখা যায় রিফ্লেকশন হয়। আমার মনে হয় স্ক্রিপ্টের মধ্যে মনে হয় এটাও ছিল, মনে হয় কি জানি রিফ্লেকশন হবে। তা আমাদের এখানে ওয়েবসাইটে কিন্তু রিফ্লেকশন হচ্ছে, হ্যাঁ, তন্নি আপুকে অনেকবার করে ডাকা হচ্ছে। তো দেখেন ওনার লেখাগুলো কিন্তু সবগুলোই কিন্তু একই রকম। তা আপনি চাইলে না অনেক এটা চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এখানে 1, তো আমি 2 দিয়ে দেখেন তো কি হয়। 2 দিয়ে দেখি তো কি হয়। 2 দিয়ে দেখলে আপনি দেখবেন এখানে আপনার লেখাটা ছোট হয়ে গেছে। ও মাই গড, দেখেন ছোট হয়ে গেছে, 2 দিতে ছোট হয়ে গেল। একটা তারিখে 3 দিয়ে দেখি তো কি হয়। কন্ট্রোল এস দি সেভ করতে হবে। এটা একটা কথা বলি, আপনি যখনই কোনো কিছু করবেন সেভ করবেন, এটা যেন বস কোনো রকম মতে যেন ভুল না হয়। আপনাকে কি করতে হবে, আপনাকে সবসময় সেভ করবেন। সেভ করবেন কিভাবে? কন্ট্রোল এস, মানে দুইটা আঙ্গুল, হ্যাঁ, কন্ট্রোল দিবেন, এস দিবেন, তাহলে সেভ হয়ে যাবে। আর এখানে এসে আপনাকে এই যে বাটন, এই যে দেখছেন রিলোড, এই রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার কতগুলো পদ্ধতি আছে, আমি তার মধ্যে কয়েকটা বলে দিই, আপনারা গণেন। তনি আপু আছেন? জি হ্যাঁ, স্যার আছি। এই দেখেন আমি আমি করব, আপনি আমাকে একটু গুনবেন। এটা হলো 1 নাম্বার পদ্ধতি, এটা রিলোড করব, এই একটা পদ্ধতি, 1। 2 নাম্বার জি স্যার। পদ্ধতি হলো রাইট বাটন ক্লিক করে এই যে রিলোড লেখা দেখতে পেরেছি, জি রিলোড, স্যার। এই রিলোড রিলোড দিলেও আপনার রিলোড হবে। 2 নাম্বার জি গেল, স্যার। তাই না? কয় নাম্বার গেল? দুইটা। হ্যাঁ, রিলোড দিয়েও রিলোড হবে। আবার কন্ট্রোল আর দিলেও রিলোড হবে, কন্ট্রোল আর। কন্ট্রোল কয়? আর। জি স্যার আর তিনটা। 3টা। অথবা আপনি যদি F5 দেন, F5, F5 দিলে কি হয়? F5 ওকে। F5 দিলেও কিন্তু হবে, ঠিক আছে? এখানে F5, স্যার F5 না? হ্যাঁ, F5 দিলেও কিন্তু হবে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার দেখা যাচ্ছে। স্ক্রিন তো মানে দেখা যাওয়ার কথা না মনে হয়। স্যার না এখন স্যার দেখা দেখা যায় না। দেখা যাচ্ছে না। আচ্ছা, একটু একটু
আচ্ছা আমার এখানে একটু শোনা যাচ্ছে তো না? স্যার শোনা জি যাচ্ছে স্যার। কিন্তু আচ্ছা, এখানে এখানে হ্যাঁ স্ক্রিনটাও যে একটা প্রবলেম হয়েছিল এই কারণে একটু ঠিক করতে হয়েছে। আচ্ছা দেখেন তাহলে কয়টা হইলো আপনি এখানে যদি একটু হ্যাঁ যদি রিলোড করার জন্য যে কয়টা পদ্ধতি আছে তার মধ্যে একটা হলো যে আপনি CTRL কন্ট্রোল প্লাস R দিবেন, অথবা 2 নাম্বার হলো যে কি ওই যে একটা আইকন আছে F5 আইকনে ক্লিক করবেন। 3 নাম্বার হচ্ছে আপনার F5 এ রাইট ক্লিক বাটন করবেন। ক্লিক করে হ্যাঁ অথবা আরেকটা হচ্ছে যে আপনার রাইট বাটন ক্লিক করবেন, যেমন আপনার মাউসের রাইট ক্লিক আমি RC লিখলাম, RC আপনারা RC লেমন মনে করিয়েন না, হ্যাঁ রাইট বাটন ক্লিক করলে রিলোড এলো, এটি রিলোড করলে আপনার মূলত দেখুন 4 রকমের হয়ে যায়। আর কি করবেন মনে আছে আমার মনে আসতেছে না। আচ্ছা একটু মিউট করে নিয়ে হ্যাঁ আচ্ছা তো দেখেন এখানে এখানে কি ব্যাপারটা কি দাঁড়ালো, সেখানে আপনি কিন্তু আপনার রিলোড করার জন্য অনেক ভাবে পাচ্ছেন। তো যেটা আপনাদের ইচ্ছা হয় ভালো লাগে যেটা আপনাদের খুব ইজি হয় আপনি যে কোনো একটা আপনি করবেন রিলোড। তো আমার কাছে না F5টা ভালো লাগে কারণ একটা ক্লিকই হয়ে যায়, অন্য কিছুতে করতে হয় না। অথবা যেহেতু আমরা আপনাদের শেখার উদ্দেশ্য হয়তো আমি বারবার হয়তো এখানে যাবো, এভাবে নিয়ে নেবেন। তো তন্নি আপু আমাদের সাথে ছিলেন তন্নি আপু। তন্নি আমি নামটা কিন্তু দেখতে পাচ্ছি বড় থেকে ছোট হয়ে যাচ্ছে কিন্তু একদম। হ্যাঁ আপনি যখন পাহাড়ে যায় যখন চিল্লাই বলবেন কানিস ফাতেমা তন্নি তন্নি, তখন দেখা যাবে এইভাবে কিন্তু ছোট হইতে থাকবে, ঠিক আছে? তো আমরা একটু একটা কাজ করি, 3 দিয়ে দেখুন ছোট হয়ে গেছে, 4 দিয়ে করি তো। 4 দিয়ে করলে কি হয় 4 দিয়ে করে দেখি। 4 যখন করবো তাহলে 5 আর যাবেই বা কেন, 5 দিয়ে করে দেখি। 5 দিয়ে করলাম, 5ও তো হয়ে গেল। এবার 6ও দিয়ে দেখি, যা থাকে কপালে। 5ও করবো, এই 5 তো করলাম না, এটা তো 5 যখন করলাম জান এটা 6ও করে দিই। 5 এর পর কি আমি উল্টা পাল্টা করে ফেলছি? 1 2 3 4 5। আর ওটা লাস্টেরটা 6 হবে এটা। ও হ্যাঁ 6 তাই তো। যাক আপনারা আসলে খুব মনোযোগে বোঝা যাচ্ছে। এটা 7 দিয়ে দিই, দেন তো দিয়ে তাহলে দিলাম। এটা ফার্স্টেরটাও 7 করতে হবে। হ্যাঁ তো দেখেন আমি একটা কি করেছি 1 2 3 4 5 6 7, মানে আমি হিরোকে বলতেছি যে 1 2 3 4 5 6 7 হ্যাঁ স্টার্ট, আপনি বলা শুরু করেন। তো তখন সে কি করবে, সে পাহাড়ের সামনে যে চিল্লায় বলবে যে কানিস ফাতিমা তন্নি 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 তন্নি। দেখা যাবে সবগুলো কি হবে আপনার বড় থেকে ছোট ছোট আস্তে আস্তে সাউন্ড কমতে থাকবে। সাউন্ডটা কমতে থাকবে। 7 বার বের হয়ে স্যার বড় হয়ে গেছে 7। হ্যাঁ কিন্তু 7টা দেখেন তো ও এমন কেন? স্যার 7 তো কোনো ট্যাগ নাই সেজন্য। ও তাই নাকি? হ্যাঁ আমি তো জানি না 7 তো ট্যাগই নাই। আচ্ছা তো এখানে দেখেন 7 কিন্তু ট্যাগ নাই। আপনি যদি 7 ট্যাগ ছাড়াও আপনি যদি কানিস ফাতেমা তন্নি যদি আলাদাও যদি রাখেন, একটু দেখার জন্য বলি। তো এখানে যদি আমি আলাদা করে যদি রাখি, যেমন আলাদা দিলাম না দিলাম না তাকে আমি কোনো এক্সট্রা ট্যাগ যদি এভাবেও যদি রেখে যদি আমি সেভ করি এবং এটাকে যদি আমি রিলোড করি, দেখবেন যে এটা কিন্তু একই রকম লেখাই আসছে। তার মানে বুঝতে পারলাম যে আপনি 7 এর পর থেকে যাই দিবেন, 7 এর পর থেকে না 7 থেকে নিয়ে 6 এর পর থেকে যাই দিবেন সবগুলো একই ফন্টেই আসবে। শুধুমাত্র 1 থেকে 6 পর্যন্ত এগুলি আপনাকে হেডিং হিসাবে কাউন্ট হবে, বাকিগুলো কাউন্ট হবে না। বাকিগুলো কি ডিলিট না ডিলিট হয়ে যাবে, দরকার নেই আমাদের। তো আমাদের নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে H1 ট্যাগ, তাই না? H1 শুরু শেষ থেকে শুরু করে একদম, এটা তো এত কিছু তার লেখা দরকার নেই। আপনারা তো খুবই মাশাআল্লাহ বুদ্ধিমান, বুঝতে পারেন 6 পর্যন্ত তো। জি স্যার। তাহলে আমরা এখানে তাহলে 6টা ট্যাগ শিখে ফেলছি দেখতে দেখতে। আমাদের প্রথম ক্লাসে আমাদের 6টা ট্যাগ হয়ে গেছে, H1 থেকে নিয়ে H6 পর্যন্ত আমাদের এই ট্যাগগুলো আমাদের শেখা হয়ে গেছে। তো এই দেখেন আমরা কিন্তু হেডিং ট্যাগ কিন্তু আমরা এইভাবে কিন্তু করতে পারতেছি, আমাদের কোনো মোটামুটি কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা এই হেডিং ট্যাগের মধ্যে কারো কি কোনো প্রবলেম আছে?
না স্যার। কোনো না, প্রবলেম স্যার। নেই। আচ্ছা, কোনো প্রবলেম নেই। এরপর চলে যাব, যেমন ধরেন এখানে আমি একটা কিছু লিখি, যেমন আপাতত এগুলো বাদ রাখি। তবে এখানে একটা কথা বলে রাখি, কোনো একটা পেজে সব সময় S1 ট্যাগটা সবসময় একবার ইউজ হয়, দ্বিতীয়বার ইউজ হয় না। এখন আপনাদের মনের মধ্যে অনেকে একটা জিজ্ঞাসা চলে আসে যে কেন, যদি আস্তে করে বলছেন আমি কিন্তু শুনে ফেলছি, বলছি কেন করা হয় না দুইবার। কারণ হচ্ছে আপনি যখন এসইও করতে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু H1 কিন্তু আপনাকে একবারই দিতে হবে, একবারে দিলে আপনাকে ওই জিনিস এসইও করতে অনেক সুবিধা হয়। তো সেটা একটা অনেক বাড়তি কথা, থাক সমস্যা নেই, আপাতত নাহলে সেটা নাই থাক, এটা এখানে আপাতত না দিলাম, আমরা আপাতত এইগুলো রাখলাম। এটা নিয়ে কাজ করি। যেমন মনে করেন যে আমি H1 কে আমি যে কানিজ ফাতেমা তন্নি আপুকে দেখে আসি, ওনাকে এখন কেমন দেখা যায় দেখি। হিরো চলে গেছে, এখন কানিজ ফাতেমা তন্নি আপুই আছেন, তো উনি এখানে একজনই আছেন। এত তন্নি আপু হইলে সমস্যা, খুঁজে পাবো না। তো এখানে দেখেন আমি যদি এখানে একটু একটু স্টাইল করতে চাই, স্টাইল যদি দিতে চাই দেখি তো কেমন হয়। একটু দেখেন, আপনারা অনেকে হয়তো বুঝবেন না, না বুঝলে কোনো সমস্যা নাই। যেমন আমি যদি এখানে STYL স্টাইল দিই, স্টাইল ইকুয়াল টু দিয়ে যদি দুটা চিহ্ন দিই, ব্যাকগ্রাউন্ড যেমন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরুন কি দেওয়া যায়, যে কোনো একটা কালার দিই। যে এই কালারটা কিন্তু খারাপ না, আসবে কি না দেখি। ব্যাকগ্রাউন্ড কালার ও আচ্ছা, দেখেন এখানে একটা কিন্তু কালার চলে আসে, খেয়াল করে দেখছেন? এই কালারটা কিন্তু আমি কিন্তু কোনো রং টং করি নাই, এটা এমনিতে কালার চলে আসে। এটা কেন কালার চলে আসে, আমি এই লেখাকে বলে দিচ্ছি, এই লেখাকে বলে দিয়েছি যে তুমি কি হও, তুমি একটা কালার হও, একটা ব্যাকগ্রাউন্ড তোমার একটা কালার আসুক, এটা আমি বলে দিছি। বলে দেওয়াতে সে কি হয়েছে, সে কিন্তু এই আপনার কি কালারের নামও বলে দিতে হবে। আপনার এই কালারটার নাম হচ্ছে আপনার ব্লুজার ব্লু, যার যে নামই বলেন না কেন, ব্লু হয়েছে। ব্লুটা হইলে একটু অন্যরকম, তাই না? কেমন জানি সুন্দর আছে কালারটা। আপনি চাইলে কিন্তু এই কালারটা, এই নামটা লিখে দিতে পারেন। এখন কেউ যদি বলেন যে আমি এই কালারটা চাই না, আমি অন্য একটা কালার চাই, এটাকে কপি করি, Ctrl+C করে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, স্যার, স্যার। শোনা যাচ্ছে। যেমন মনে করেন যে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা যে দিলাম, এটা না দিয়ে আমি অন্য একটা কিছু দিই। যেমন ধরুন এখানে আমি দিলাম স্টাইল, স্টাইল ইকুয়াল টু দিয়ে আমি এখানে যদি কিছু লিখতে চাই, যেমন কালার দিতে চাই, COLOR কালার এখানে যদি আমি দিতে চাই, কি কালার দিব? যেমন টমেটো কালার দিই। টমেটোর একটা কিন্তু কালার আছে, টমেটোর কিন্তু খুব সুন্দর একটা কালার। তো এটা যদি আমি দিই তাহলে কি দাঁড়ায়, সেমিকোলন দিলেও দিতে পারেন, সমস্যা নেই। সেভ করলাম। দেখেন এখানে কিন্তু এই যে আমি যেটা রিফ্রেশ করি, দেখেন কানিজ ফাতেমা তন্নি আপু কালারটা কিন্তু লেখাটা কিন্তু চেঞ্জ আসছে। তো কালার নিয়ে একটা কথা বলি, কালার কিন্তু দুই রকম হচ্ছে। একটা হলো যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, একটা কালার। ব্যাকগ্রাউন্ড কালার আর কালার দুটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যাকগ্রাউন্ডে পাবে, আর শুধু কালারটা আপনার কলমের কালিতে পাবে। দেখতে পাবেন। জি, হ্যাঁ স্যার। হ্যাঁ, কলমের কালি। আমি কালারকে বলে সবসময় কলমের কালি বলি। আমি যখন প্রথম শিখতে গেছি আমার একটা প্রবলেম হয়েছিল যে ব্যাকগ্রাউন্ড কালার আবার কালার দুইটা এমন কেন প্রথম বুঝি না। তো আমি করতাম কি, যখন কালার লিখতাম তখন আমি বলতাম কলমের কালি। কলমের কালির কালার হচ্ছে আপনার টমেটো। এটা কি টমেটো কালার হয়েছে? টমেটো কালার কি এমন হয়? জি, স্যার। একটা টমেটো নিয়ে দেখা তো করতো না, টমেটোর মতোই তো লাগে। আচ্ছা, হ্যাঁ টমেটো কালারই পাইছে। যাই হোক, তো এখানে আমরা কিন্তু কালার ইউজ করতে পারছি। আচ্ছা, এত কিছু যে করলাম, এটা করার কারণ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন একটা জিনিস, S2 শুরু, এটা হচ্ছে শেষ। তো যখনই কোনো কিছু, এবং এই S2 যখন প্রথমে করতেছি, দেখেন প্রথম কিন্তু এইটুকু, এই যে আমি দেখতে পাচ্ছি মনে হয়।
এই প্রথম ট্যাগের ভিতরে আমি কিছু জিনিস অ্যাড করতেছি, কালার করতেছি, আমি কালার চেঞ্জ করতেছি, এই যে করতেছি, এগুলোকে মূলত কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয়? আমার সাথে কেউ কেউ বলেন। অ্যাট্রিবিউট। রাইট, এক্স্যাক্টলি রাইট। আমরা অ্যাট্রিবিউট শিখবো। অ্যাট্রিবিউট শেখার জন্যই মূলত এত কিছু দেখাইলাম আর কি। এটাকে একটু ডিলিট করি। স্যার একটা কোয়েশ্চেন করি। অফকোর্স, কেন করবেন না? যে আপু স্যার বলেন। আপনি এখানে হেডিং 2 দুটোর মাঝখানে যে স্পেসটা ওটা কি অটো নিয়ে নিছে ওরা? কোনটা কোনটা? এটা একটু দাঁড়ান, আমি একটু দেখি কোনটা। এটা এটা এখানে না স্যার, নিয়ে আপনার আমার টাইটেলের যেটা, হ্যাঁ হ্যাঁ এটা এটা। এখানে না স্যার, ও আচ্ছা, আপনি তাহলে যেটা, এটা স্যার এটা। আপু তো আউটপুটের কথা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি আপু, প্লিজ বলেন। আপনি এটা লেখার পর যে আউটপুটটা পাচ্ছেন গুগলে, ওখানের মধ্যে লেখা দুটার মাঝখানে যে স্পেস আছে ওটা কি অটো নিয়ে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ও অটো নিয়ে নিচ্ছে। মানে আমি যখন হেডিং ট্যাগ নিব, হেডিং ট্যাগ নিলেই ও ওর মতো করে ও একটা স্পেস নিয়ে নেবে। আচ্ছা বুঝতে স্যার, পারছেন? বুঝতে পারছি। ও আপাতত এটা নিয়ে নিচ্ছে, পরবর্তী আমাদের সামনে যাব এই স্পেস গুলোকে কিভাবে কমানো যায় বা স্পেস নিজের মতো করে বাড়ানো যায়, ওগুলো আমরা আস্তে আস্তে, সমস্যা নেই। ঠিক আছে। জি স্যার। তো আমরা কি শিখতে যাচ্ছিলাম? আমরা শিখতে যাচ্ছিলাম, আমরা আমরা অ্যাট্রিবিউট জানবো। অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কি? এ ডবল টি আর আই, অ্যাট্রিবিউট, বি ইউ টি, অ্যাট্রিবিউট, 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 অ্যাট্রিবিউট এখানে। আচ্ছা, অ্যাট্রিবিউট গুলো একটু এদিকে রাখি। অ্যাট্রিবিউটের সংখ্যা কয়টা? এটা ট্যাগের সংখ্যা যেহেতু 119টা, আমি একবার গুণে দেখছি। আমি যখন শিখতে যাই তখন দেখি কি রে, ট্যাগ এত বেশি, শেষ হয় না কেন? শিখতেছি শেষ হয় না, শিখতেছি শেষ হয় না, পারলাম না, একটু গুণে দেখি তো। গুনতে যাই দেখি 119টা। এই বান্দা দেখে 119টা। তো আমাদের মোটামুটি আজকে তো হচ্ছে শিখা। তো অ্যাট্রিবিউটের সংখ্যা আবার নেই, অ্যাট্রিবিউট অনেক সংখ্যা। এটা আপনি গুণে গুণে কুলে শেষ করতে পারবেন না, বহুত সংখ্যা। তো ওইটা সুতরাং এটা আমি গুনতে যাইনি। এটা গুনতে যাওয়া ভুল, দরকার নাই। ওনারা ছেড়ে দেন, মাফ করে দেন। অ্যাট্রিবিউট আমরা গুনতে যাবো না। ট্যাগ 119টার মধ্যে আমরা মূলত আমরা 70-80টা শিখবো, ইনশাল্লাহ আমাদের তো হয়ে যাবে। আর 119টা যদি শিখতে পারেন কেউ আমার এই কোর্সের মধ্যে, তো তাকে সেলুট, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন, আমরা এখানে এটাকে অ্যাট্রিবিউট বলে, আমি এখানে একটা অ্যাট্রিবিউট নিয়েছি, স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিয়েছি। যদিও সিএসএস হয়েছে, কিন্তু এটা একটা অ্যাট্রিবিউট নিলাম। তো আমি চাইলে এখানে আরো কিছু নিই, আরো কিছু নিই, যেমন ধরেন এখানে কানিস ফাতেমা আপু, যেমন এখন যদি আমি কোনো একটা হেডিং দিই, S2, হেডিং শুরু শেষ করলাম। এখানে কোনো একজন আপুকে নিই, যেমন ধরুন আচ্ছা, আপনার নামটা কি? আনান? না স্যার, অনন্যা বড়ুয়া। আচ্ছা, সরি আপু। আচ্ছা। না স্যার, আমার স্পেলিংটা অনেকেই বুঝতে পারে না। ও আচ্ছা আচ্ছা। আমিও তাহলে ব্যতিক্রম না, আমি প্রথমে বুঝতে পারি না, আমি প্রথমে ভাবছি আমি কিভাবে বলবো, আবার কি মনে করে বসেন। না স্যার, আর অসুবিধা নেই। আর আপুরা যদি কিছু মনে করে বসেন, ওইটা বদ্ধ হয়তো আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবো। এই না যে, স্যার, আমি তো যাক, অনন্যা আপু আপনার নামটা নিলাম। তো এখানে দেখেন, এটাকে আপনাকে যদি শো করি দেখি তো আপনাকে কেমন দেখায় এখানে। দেখেন, আপনাকে আপনাকে দেখা যাচ্ছে, কানিজ ফাতেমা আপুর পাশে আপনাকে দেখা যাচ্ছে। তো দেখলাম যে অনন্যা আপুর নামটা আমরা লিখে ফেলেছি। এখন আমরা এটাকে চাই, কি চাই? আচ্ছা, আমরা আরো কয়েকটা আপুকে এখানে নিয়ে আসি। আমরা S2 এর ভিতরে, আচ্ছা এটাকে বরঞ্চ একটা কাজ করি, কাজটা সহজ হয়ে যাবে। যেমন আমাদের কোডিং এর ব্যাপারে একটা কথা, এটাকে এই যে আমরা কাজ করছি এটাকে বলে কোডিং। তো কোডিং এর মধ্যে কি করতে হয় জানেন? আমাদের কপি পেস্ট বেশি বেশি করতে হয়। হ্যাঁ, মানে আপনাদের জন্য মানে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। কপি করে পেস্ট করলাম, আবার কপি করে পেস্ট করলাম, আবার কপি করে, এই মনে করে কন্ট্রোল ভি দিলাম। তো তো এখানে দেখি, এখানে আর কাকে কাকে নেওয়া যায়। আচ্ছা, আমার এখানে দেখাচ্ছে অনন্য বড়ু আপুর পরেই আছেন আপনার আয়েশা সিদ্দিকা। মানে আমার এখানে সিরিয়ালি এটা, আপনাদের সিরিয়ালি হয়তো ওভাবে আসবে না, আমার আমার এখানে সিরিয়ালি এভাবে আসতেছে আর কি। তারপর হচ্ছে আহ এটা কি কপি করা যায়?
আচ্ছা, এখানে ইমাপুকে নিয়ে নিয়েছি আমরা। ইমাপু 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 ইমা। আর কাকে নেওয়া যায়? পরেই আছেন ফাহিমা চৌধুরী আপু। আচ্ছা যাক, মূলত আমরা আজকে স্টেজে 4 জনকে নিয়ে আসছি, 4-5 জন এখানে আমরা আছি। আমাদের স্টেজে আছেন কানিজ ফাতেমা তন্নি, অনন্যা বড়ুয়া, আয়েশা সিদ্দিকা, ইয়াসমিন আহমেদ ইমা, ফাহিমা চৌধুরী। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেজে আসার জন্য। সবাইকে আমি স্টেজে নিয়ে আসি, দেখি আপনাদের সবাইকে প্রিয়া কসমেটিক্স পক্ষ থেকে এক রাত হাসি। সবাইকে কিন্তু গিফট দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই কিন্তু চলে আসছে। তো এখানে দেখেন সবাই চলে আসছি। এখন আমি আপনাদেরকে একটা মজার একটা জায়গায় রাখবো। দেখেন অনন্যা বড়ুয়া আপু হচ্ছেন এখানে। এখানে দেখুন, আমি যদি এখানে সবাই কি আপুরা আছেন নাকি নাই, নাকি না না আছে আছে স্যার। আছেন না? স্যার আছে। ঠিক আছে, অনন্যা বড়ুয়া আপু আছেন, আয়েশা সিদ্দিকা আপু, ইয়াসমিন আহমেদ ইমা আপু, ফাহিমা চৌধুরী আপু, ঠিক আছে আপনারা আছেন। এখন ধরেন আমি আপনাদেরকে কি করব, এই দেখেন আমি কোথায় কি করি দেখেন একটু। এই হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আমি এটাকে আমি কিছু অ্যাড করতে চাই, তা কিভাবে করব? ওপেনিং ট্যাগের ভিতর মাউসটা রাখবো এবং আমি স্পেস দিব। দেখেছেন? এই কাজটা করব, স্পেস দিলাম, ওর মতো করে এখানে চলে আসবে। এবার আমি এখানে যা ইচ্ছা আমি অ্যাট্রিবিউট, আমার মানে মূল কথা হলো অ্যাট্রিবিউট এই জায়গায় লিখতে হয়। আমি এখন অ্যাট্রিবিউট শেখাচ্ছি। তো এখানে আপনি কি কি করতে পারেন, যেমন ধরুন আমি এখানে নিলাম স্টাইল, নিলাম STYL স্টাইল। স্টাইল দিয়ে ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিয়ে আমি দুটো কোটেশন মার্ক দিলাম এখানে, যেমন TEXT টেক্সট অ্যালাইন। হ্যাঁ, টেক্সট অ্যালাইন মনে করে আমি দিতে চাই টেক্সট অ্যালাইন সেন্টার, CENTER সেন্টার। এটা সেন্টার দিয়ে দিলাম, মানে আমি চাই উনি মাঝখানে থাকুক। তো এই জিনিসটাই আমি কি করতে চাই, সবার মধ্যেই রাখতে চাই। যেমন এটা কপি করি, কপি করে এখানে আমি কি করলাম, আমি আবার এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তো আর ওনারাও ওনাদেরকেও দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এখানে কোন জায়গায় দেখতে পেয়েছেন, এখানে একটা স্পেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করে দেখি আসি তো ওনারা সব কোথায়, এখন স্টেজের কোথায় আছেন, ঠিক মাঝখানে চলে আসেন। খেয়াল করে দেখছেন যে অনন্যা বড়ুয়া আপু, আয়েশা সিদ্দিকা আপু, ইয়াসমিন আহমেদ ইমা আপু, ফাহিমা চৌধুরী আপু, আপনারা সবাই ইত্যাদি অনুষ্ঠানে সাগর সম্ভাষণ, আপনারা সবাই মাঝখানে আছেন। তো এখন একটা ব্যাপার দেখি, আপনাদেরকে একটু তো মাঝখানে রাখতে তো আমার খেলাটা হবে না। তো আপনাদেরকে একটু কি করা যায় বলেন তো। আপনি একটু সেন্টারে আছেন, আমি আয়েশা সিদ্দিকা আপুকে একটু রিকোয়েস্ট করবো, আপনি কোথায় যাবেন, আপনি লেফটে যাবেন, LEFT লেফট। আপনাকে আমি বললাম আপনি লেফটে যান, ঠিক আছে। এবং ইয়াসমিন আহমেদ ইমা আপুকে বলে দিলাম যে আপনি কি করবেন, আপনি রাইটে যান, RIGST রাইট, আপনি ডানে যাবেন, ঠিক আছে। এবং আপনাকে কি করা যায়, আপনাকে আর কিছু করা যাবে না, আপনাকে একটা জায়গায় জাস্টিফাই করে দিন, জাস্টিফাই। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন 4 জনকে কিন্তু 4 জায়গায় রেখেছি। অনন্যা বড়ুয়া আপুকে সেন্টার, আয়েশা সিদ্দিকা আপুকে বামে এবং ইয়াসমিন আহমেদ ইমাকে ডানে, আর ফাহিমা চৌধুরী আপুকে জাস্টিফাই করেছি। আর কানিজ ফাতেমা তন্নি আপু উনি রোল ইয়াতে আছেন, উনি উপস্থাপনায় আছেন, দেখা যাচ্ছে। দেখি কি অবস্থা, দেখেছেন? আমি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে দেখেন অনন্যা বড়ুয়া আপু মাঝখানে, আয়েশা সিদ্দিকা আপু বামে, ইয়াসমিন আহমেদ ইমা আপু চলে গেছেন বামে, আর হচ্ছে ফাহিমা চৌধুরী তো আপনার একদম এদিকে চলে আসে। এই ফাহিমা চৌধুরী কেন এখানে আসে সেটা পরে বুঝবো, করে জাস্টিফাই করার কারণে প্যারাগ্রাফের মূলত এটা সুবিধা হয়, প্যারাগ্রাফের মধ্যে জাস্টিফাই কাজটা ভালো কাজ করে। এটা যদি কোনো প্যারাগ্রাফ ছিল না, এই কারণে হয়তো বুঝতেছেন না, মূলত এটা একটা অ্যালাইনমেন্ট, এটাকে অ্যালাইনমেন্ট করাকে বোঝায়। আমরা যখন স্কুলে যখন পিটি করছি, হ্যাঁ বলে না আরামে দাঁড়াও, সোজা হও, একটু ডানে যাও, বামে যাও, কত কিছু, কত কষ্ট দিচ্ছে আমাদেরকে, তাদেরকে পাইলে ভালোই তো। আচ্ছা, তো ওনাদের আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আপনাদেরকে ডানে যাও বামে যাও করতেছি। তো অনন্যা আপু আপনি মাঝখানে আছেন, আয়েশা সিদ্দিকা আপু এখানে ডানে চলে গেছেন, ইয়াসমিন আহমেদ ইমা আপু ডানে, উনি বামে, এইভাবে করে সাজানো হয়েছে। তো আমরা একটা জিনিস শিখলাম যে অ্যালাইনমেন্ট করা যায় 4 ভাবে। কয় ভাবে? 4 ভাবে। একটা হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সটকে অ্যালাইন করবে। দেখো ওকে আমি বলে দিয়েছি যে অনন্যা বড়ুয়া আপনি সেন্টারে যান, তো কি বলতে হবে যে টেক্সট অ্যালাইন, তুমি সেন্টারে যাও। ওনাকে বলে দিলাম
টেক্সট অ্যালাইন তুমি বামে যাও, ইনাকে বলে দিলাম টেক্সট অ্যালাইন ডানে যাও, ইনাকে বললাম তুমি বাবা কোথায় যাও না, তুমি মাঝখানে থাকো। কিন্তু এটা তো হচ্ছে আসলে মাঝখানে থাকবে না, এটা আপনার সে একটা সাইড থেকে চলে গেছে, দেখেন ও কিন্তু এখানে চলে আসছে। তার কারণ হলো এটা প্যারাগ্রাফ যখন হবে তখন জিনিসটা বুঝতে পারবেন, ও জাস্টিফাই হয় না সব, মানে কি বলবো এটাকে, সবকিছু সুন্দরভাবে সাজায় গুছায় সে লাগবে আর কি। এটা যখন প্যারাগ্রাফ করবো তখন জিনিসটা যখন সামনে আসবে তখন বুঝতে পারবো। তো অ্যালাইনমেন্ট যে চারটাকে আপনারা কি বুঝতে পারছেন মোটামুটি? জি স্যার। যাক জি আলহামদুলিল্লাহ বুঝতে স্যার। পারছি। তো আপনাদেরকে ডানে বামে পাঠিয়েছি বলে কি কি মাইন্ড করছেন? না স্যার। আচ্ছা মাইন্ড করেন না, হ্যাঁ মাইন্ড করলে কিন্তু আমি নিজে সাইন করতে পারবো না। তো এখানে দেখেন, তো এখানে কি কি হলো, এখানে আমাদের অ্যালাইনমেন্ট হয়ে গেল। তারপর এবার প্যারাগ্রাফে কথা যেহেতু চলেই আসছে, প্যারাগ্রাফ নিয়ে তাহলে কাজ করে ফেলি। তো আমরা তাহলে একটু প্যারাগ্রাফ কোথায় থেকে পাই? তো প্যারাগ্রাফ নেওয়ার জন্য হঠাৎ করে আমাদের চিন্তা আসবে যে প্যারাগ্রাফ কোত্থেকে নিব। তো সবসময় লরেন ইপসাম নামে একটা সাইট আছে, যে সাইটটাতে আপনি যখন যাবেন, হ্যাঁ আপনি যখন যাবেন তখন এখানে আপনি অনেক কিছু টেক্সট পাবেন। এই যে লরেন ইপসাম, যদি এই সাইটে যান দেখবেন ওদের এখানে একটা পেজে তাদের অনেক টেক্সট দেওয়া আছে। মানে হুট করে একটা টেক্সট লাগবে, আপনি কোথা থেকে নেবেন? তো টেক্সট শুধু এখানে কোনো পিকচার নেই কিন্তু, মানে সব মোটামুটি সব টেক্সট। আমি কিছু টেক্সট নিয়ে আসি, আপনি এখান থেকে টেক্সট নিয়ে আসেন। আমি একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এটাতে যখন আমি যদি টেক্সট প্যারাগ্রাফ দিতে চাই, এই প্যারাগ্রাফের জন্য আমাদের কি করতে হবে, পি ট্যাগ নিতে হবে, তাই রাইট? পি ট্যাগ নিয়ে নিলাম, পি ট্যাগের ভিতরে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু প্যারাগ্রাফ হয়ে গেছে। কন্ট্রোল এস দেওয়ার পর দেখে আসছি প্যারাগ্রাফের কি অবস্থা। এবার প্যারাগ্রাফটা কিন্তু চলে আসছে। তো প্যারাগ্রাফ দেখেন 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন, 4 লাইনে কিন্তু মোটামুটি দেখেন এই লাইনের এখানে শেষ, এই লাইনের এখানে শেষ, এই লাইনে কিন্তু এখানে শেষ হয় নাই, একটু খালি আছে। কেন এখানে আসে নাই? কারণ হচ্ছে যে এই প্যাসেজ লেখাটা এত একটু বড়, এই বড় কমা সহ বড় হওয়ার কারণে এইটুকু জায়গা তার এখানে হবে না, এই জন্য সে পুরোটা কি করে ফেলছে, পুরোটা তার এখানে এসে চলে আসে। আচ্ছা ভালো কথা, আবার এখানে দেখেন এটাও আর এইটুকু খালি আছে। তো ওর মতো করে এটা কি হবে, প্যারাগ্রাফটা কিন্তু চলে আসছে। এখন একটা কাজ করি, আমি যদি এটাকে এই জাস্টিফাইটা যদি এখানে দিই কি হয় দেখি তো, কোনো কাজ হয় কিনা। কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, এবং রিফ্রেশ করার পর একটা খেয়াল করে দেখেছেন যে আমার ছিল দুইটা লাইন ঠিক, তৃতীয় লাইন আর চতুর্থ লাইন ঠিক ছিল না, কিন্তু তৃতীয় লাইন কিন্তু ঠিক হয়ে গেছে। ও মাই গড, খালি জায়গা ভরাট হয়ে গেল। হ্যাঁ, মানে রাতারাতি জমি ভরাট হয়ে যাওয়ার মতো কথা। হ্যাঁ দেখেন এখানে কিন্তু এই খালি জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। দ্যাট মিনস জাস্টিফাই এই কাজটাই করে, আপনাকে সবকিছু না ভিতরে আপনাকে কি করে দেবে, সাজিয়ে গুছিয়ে নেবে, মানে লেখাটা একটা দেখতে ফুল লাগবে। কোনো যেমন দেখেন এখানে একটু একটু জায়গা জায়গা নিয়ে নিয়ে সে পুরোটা সে ভরাট করে দিবে। আপনি যতই বড় করেন না কেন প্যারাগ্রাফটা, আপনি যদি মনে করেন যে ধরুন আমি প্যারাগ্রাফটা একটু কপি করলাম, রাইট, একটু কপি করলাম, এখানে আমি যদি আরো প্যারাগ্রাফ যদি রাখি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পর যদি আমি অনেক বড় করে ফেলছি, এখন যদি রিফ্রেশ করেন দেখেন কি সুন্দর ভাবে সে সবকিছুতে কোনো দেখেন শেষের গুলোতে দেখেন, দেখেন কোনো গ্যাপ নেই, কোনো গ্যাপ নেই, লেখা শেষ বিধায় সে এই পর্যন্ত আসছে, লেখা নাই আর কি করবে বেচারা, আর এখানে কিছু নেই। কিন্তু এখানে যেহেতু আর লেখা, সে কি করেছে সুন্দর করে সাজায় ফেলছে। তো সুন্দর করে সাজানোর জন্য আমাদের কি ইউজ করতে হয় বলেন তো? আমাদের এই জাস্টিফাই। জাস্টিফাই ইউজ করতে হয়। ঠিক আছে, আমাদের কোর্সের শেষে কিন্তু এক্সাম হবে, আমি এত খুঁটে খুঁটে ধরে ধরে বোঝানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষার সময় যেন আপনারা অন্তত উতরে যেতে পারেন, পরীক্ষা যেন ভালো করতে পারেন। আর আপনারা না ভালো করতে পারেন, আমার একটা বেনিফিট আছে, বেনিফিটটা কি বলবে যেন স্যারটা ভালো। আর যদি আপনারা পরীক্ষায় খারাপ করেন বুঝছেন, আপনারা তো পার পেয়ে যাবেন, পরে কথা শুনবো আমি যে আপনি কি শিখেছেন, এই ছিল আপনার মনে, শিখাইলেন কি আর হইলো কি। তা আমি চাইবো আমি যা জানি খুঁটে খুঁটে সব দেখাই, আপনি সবগুলো শিখে নেন। তো এই হলো ব্যাপার। তো আমরা এখানে একটা জিনিস শিখলাম যে অ্যালাইনমেন্ট 4 রকমের, একটা হচ্ছে সেন্টার, লেফট, রাইট এবং জাস্টিফাই। তো এই হলো। আর একটা জিনিস শিখলাম, কালার, টমেটো কালার শিখে ফেলছি, আর ডগার ব্লু। শুধুমাত্র ডগার ব্লু দিলে যে ব্লু হবে তা না, আপনি শুধুমাত্র ব্লু দিলেও কিন্তু কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দিয়ে দেখি কন্ট্রোল এস দিয়ে আমি যদি একটু রিফ্রেশ দেখি,
তন্নি আপুর কালারটা এখানে এই ছিল, আপনি যদি রিফ্রেশ করেন ব্লু হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের মধ্যে কি আমাদের খাতা কলমে চলে যায়। তো এখানে আর কি কি শিখছি, আমাকে কেউ একজন হেল্প করবেন তো, কি কি শিখছি একটু এই সাইডে রাখি। দেখেন আচ্ছা দেখেন দুটো জিনিস একসাথে রাখার একটা নিয়ম আছে, এটাকে ধরবেন, ধরে ওটাকে ধাক্কা মারবেন বাম দিকে, ও বামে চলে যাবে, এবং এটাকে একটু সিলেক্ট করতে এইভাবে আমাকে ডানে ধাক্কা মারবেন, ও ডান দিকে চলে যাবে। তো দুটো সমান তালে কি হবে আপনার দেখাবে। তো যাই হোক, আমাদের H1 H6 পর্যন্ত শিখছি। হ্যাঁ, এটা একটু দেখা যাচ্ছে না আমাদের। আর কি কি শিখছি, আর কোন ট্যাগ শিখছি? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ ট্যাগ শিখছি। জি আপু, অসংখ্য ধন্যবাদ। আমাদের পি ট্যাগ শিখে ফেলছি, পি ট্যাগ শুরু এবং পি ট্যাগ শেষ আমরা এটা করে ফেলছি। আর কি শিখছি, আর কি কোনো কিছু শিখছি? আর তো কিছু শিখি নাই। আর মনে হয় অ্যাট্রিবিউট শিখছি, তাই না? জি আমরা অ্যাট্রিবিউটের মধ্যে কি আমরা অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন এগুলো শিখছি। টেক্সট অ্যালাইন রাইট, টেক্সট অ্যালাইন, এটা তো করতে গেলে সব কন্ট্রোল সি। তো যেহেতু অ্যাক্টিভিটি অনেক বেশি, কিছু করার নাই। এটা এখানে দেবো, এখানে দেবো, টেক্সট সেন্টার। আচ্ছা, এখানে একটা কাজ করি, টেক্সট সেন্টারে কন্ট্রোল ডি দিলে ওই লেখাগুলো উপরটা কপি হয়ে যায়। এটা জানেন? এক্সেল, আপনারা এক্সেল কে ভালো পারেন? সবাই ভালো পারেন এক্সেল? স্যার পারি মোটামুটি। এক্সেল মোটা পারেন মুটি পারেন, যাক মোটামুটি চিকনা যাই স্যার পারেন। ভ্যালু দিয়ে যখন করা লাগে তখন গোলমেল লাগা যায়, সহজগুলা তো পারি। ও আচ্ছা আচ্ছা, তাই না? দেখেন এখানে আমি একটা কথা, যখন যে ফাংশন গুলা আসে ইফ দিয়ে করা লাগে, যে কারেন্ট বিল তৈরি, এইগুলা যখন আসে তখন একটু গোলমেল লেগে যায়। হ্যাঁ একদম ঠিক বলছেন আপু, কানেস পাঠিমতন নিয়ে আপু, হ্যাঁ ওগুলো একটু কঠিন। তবে কঠিন হইলেও আপনি যদি 3-4 বার ট্রাই করবেন না, তখন দেখবেন যে আর কঠিনটা লাগবে না, হয়তো একটু প্র্যাকটিস করলে মনে হয় হয়ে যাবে। আর লেফট, এটা এটা কি হবে? ওই যে স্যার ফর্মুলাটা মুখস্থ রাখতে হয় আর কি, ফর্মুলাটাই তো মনে থাকে না। ঠিকই বলছেন। আসলে কি করবেন বলেন, আমাদের মনটাও মনে থাকে না। এখানে জাস্টিফাই, যে ইউএস জাস্টিফাই এফ5। আচ্ছা, তো এই হলো অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট এগুলো শিখে ফেলছি, 3টা 4টা অ্যাট্রিবিউট যেহেতু অনেক, তারপরে যে কয়টা করে লিস্ট করব, লিস্ট করা থাকলে কি আপনাদের সুবিধা হবে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে আমাদের ট্যাগ মোটামুটি 7টা শিখে ফেলছি। তো আপনাদের হোমওয়ার্ক কি, ক্লাস কি 9টা পর্যন্ত না? স্যার। আচ্ছা ঠিক আছে, 9টা পর্যন্ত ঠিক আছে। ক্লাস আর বেশি করব না, বেশি দূর নিব না। তো আপনাদের হোমওয়ার্ক হলো আজকে যতটুকু করিয়েছি ততটুকু আপনারা করবেন। 1 নাম্বার কাজ, এই যে যা যা করছি যে দেখতে পাচ্ছেন সবগুলোই আপনারা এইভাবে করে গ্রুপে জমা দিবেন। মানে হচ্ছে আমি যদি হোমওয়ার্কটা বলি, আপনারা এইভাবে লিখবেন। যে কিভাবে লিখবেন, এখানে নেম দিবেন। হ্যাঁ, আপনি আপনার নেম, আপনার রিয়েল নেমটা দিবেন। হয়তো আপনাদের হয়তো নাম রাখছেন, গ্রুপের নাম মনে করেন যে যে বেলি সুতার মালা, আপনাদের ফেসবুকের নাম বেলি সুতার মালা, কিন্তু আপনি যদি নেম দেন বেলি সুতার মালা, তাহলে তো আমি বুঝবো না। তো আপনি এখানে নামটা দিবেন। আপনার নাম হয়তো মনে করেন যে সুমি, হ্যাঁ, কিন্তু ওয়েবসাইটের নাম হচ্ছে মালা। তো যেটাই হোক, নামটা দেওয়া দরকার নেই, আপনি আপনার নাম দিবেন সুমি, নাম দিবেন। নাম দেওয়ার পর আপনি এখানে আপনি হয়তো লোকেশন দিয়ে দিলেন, লোকেশন দিলেন মনে করেন যে ভোলা, ঠিক আছে, একটা দিলেন আর কি। এবং আপনি এখানে দিলেন হোমওয়ার্ক দিয়ে 1 দিয়ে দিবেন। তাতে হবে কি, ওই আপনার আপনি যখন 1-এ যাবেন, 2 আপনার হোমওয়ার্ক 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, তখন ব্যাপারগুলো আমার একটা মনে থাকবে যে ভোলা থেকে সুমি আপু উনি হোমওয়ার্ক 1-এ করেছেন, 2 করেছেন। এবং আপনার যদি কোনো সমস্যা হয় কাজ করতে, আপনি গ্রুপের মধ্যে আপনি এটা আলোচনা করবেন যে আমি এটা বুঝি নাই, আমার এই জিনিসটা কেউ কি বুঝেন কিনা। তো দেখবেন যে এই জিনিসটা অনেকেই বুঝেন, তো উনি আপনাকে হেল্প করবেন। এর হেল্প পাওয়ার পরও যদি না বুঝতে পারেন, তখন আপনি আমাকে একটু নক করেন, আমি চেষ্টা করবো হেল্প করার। ঠিক আছে, যদি অনেক ব্যস্ত থাকি আমি হয়তো পারবো কিনা, তারপর চেষ্টা করবো আপনাদেরকে সেভাবে হেল্প করতে। তো হোমওয়ার্কটা আমি একটু বুঝাই দিই, সেটা হচ্ছে যে আপনি লিখবেন এই কয়টা ট্যাগ দিয়ে আপনি লিখে আমাকে জমা দিবেন, অ্যাট্রিবিউট গুলো আপনি লিখে জমা দিবেন। ঠিক আছে, বেশি করার দরকার নেই, এই কয়টা করেন। তো যেহেতু আজকে ইন্ট্রোডিউস ছিল, এই জন্য
হয়তো 7টা হয়েছে, পরবর্তী ক্লাসে হয়তো অনেক বেশি বেশি করে হবে। তো আপনারা সেভাবে মেন্টালিটি প্রিপেয়ার থাকেন যে আজকে তো 7টা হয়েছে, আগামীতে হয়তো আরো বেশি হবে। ওটার জন্য একটু প্রিপেয়ার থাকবেন। তো আর হলো যে আমি ক্লাসের মাঝখানে মাঝখানে জিজ্ঞাসা করব, পুরোনো পড়াগুলো জিজ্ঞাসা করব। তো প্রথম ক্লাসগুলোতে মূলত আমি জিজ্ঞাসা করে করে যাব কারো কোনো প্রবলেম, কেউ বুঝছেন কিনা, পারছেন কিনা। কারণ যেহেতু এটা পরীক্ষা, যদি পরীক্ষা টরীক্ষা না থাকতো বুঝছেন আর দরকার ছিল না। যদি এটা পরীক্ষা হবে, ক্লাসের মাঝখানে যে কোনো সময় ঝড়ের গতিতে পরীক্ষা হয়ে যেতে পারে। আবার ক্লাস শেষে তো পরীক্ষা হবেই, নাম্বারিংও হবে ওটাতে, এবং ওটাতে টিচার কেমন এটা বোঝা যাবে। টিচার ভালো না মন্দ, তো দেখা যাবে। আমিও চেষ্টা করবো ভালো করে পড়াতে এবং আপনারা সেভাবে শিখে রাখবেন। তো এই ছিল আজকের মতো আজকের ক্লাস। তো আজকে আর নতুন একটু কিছু শেখাবো না। ইন্টারাপ্ট করি, সরি ভাইয়া। জি জি সেটা হচ্ছে গিয়ে আচ্ছা, একটা গ্রুপের কথা বলা হয়েছে যে একটা গ্রুপে জমা দিতে হবে। কোন গ্রুপ এটা? 1 নাম্বার, আর 2 নাম্বার হচ্ছে হোমওয়ার্কটা অ্যাকচুয়ালি এটা কি কোনো মানে ওয়ার্ড ফাইলে, মানে আমি হোমওয়ার্কটা বুঝিনি মানে কিভাবে করে করে মানে আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে ঠিক আছে। আমাদের লিমা আপু দুটা কোশ্চেন করেছেন, দুটা কোশ্চেন আমি বুঝতে পেরেছি। একটা হলো যে গ্রুপের কথা বলেছেন। গ্রুপের আমাদের এই গ্রুপে আমাদের এখানে যে হয়তো স্যার হয়তো কোনো গ্রুপ করে দিবেন, বা বা আমাদের কোঅর্ডিনেটর যিনি আছেন উনি হয়তো কোনো গ্রুপের হয়তো একটা ব্যবস্থা নিবেন। হয়তো আজকে আমাদের সবাই একসাথে করার হয়তো হয়নি আজকে হয়তো বা, কিন্তু পরবর্তীতে একটা গ্রুপ আচ্ছা অবশ্যই হবে। ওই গ্রুপের মধ্যে তখন আপনারা জমা দিন, হয়তো আজকে রাতে হয়ে যেতে পারে। হয়তো আমাদের এখানে গ্রুপের কোঅর্ডিনেটর কে আছেন, আপনি হয়তো করে দিলেন, বা যে কেউ গ্রুপে একটা আছেন আর কি, উনি করে নেবেন, বা স্যার যদি আমাদেরকে বলেন তত আমরা করে দেবো। এই হলো একটা ব্যাপার। যখন হবে তখন জমা দিয়ে দিবেন। আর আপনি এই জিনিসগুলো লিখবেন কোথায়? হ্যাঁ, এটা একটা প্রশ্ন করেছেন। আমরা লিখবো এডিটরে, যেটা আমি লিখেছি, সাবলাইম টেক্সট লিখেছি। আপনি কি আগে কখনো এই কোনো এডিটর কোনো কাজ করেছেন, লিখেছিলেন কখনো আপু? না, আচ্ছা, আপনি এই প্রথম, তাই তো? হ্যাঁ তবে সমস্যা নেই, আমি মানে বুঝতে পেরেছি, খুব ভালো ঠিক, বুঝতে পেরেছি, যাক, আশা করি আল্লাহ, পারবো। ঠিক আছে। আশা করি আপনি পারেন। আপনি পারলেই মনে করেন যে ঠিক আছে, সবাই পারলে ঠিক আছে। তো ঠিক আছে, তো আপনার একটা এডিটর ডাউনলোড করে নিয়ে আমি যেভাবে লিখেছি সেভাবে আপনি সুন্দর করে লিখে লিখে আপনি আপনার মতো করে লেখেন, তাহলে আরো একটু বেটার হয়। না পারলে আমার মতো করে দেন, কোনো প্রবলেম নেই। তো ওকে, এইভাবে করে গ্রুপে জমা দেবেন, গ্রুপটা যখনই হবে তখনই জমা দিয়ে নেবেন। ঠিক আছে? আর কি কারো কোনো প্রশ্ন আছে কি? থাকলে আমাকে বলেন, ক্লাসটা তো শেষ করে দিব। কারো কোনো কথা, প্রশ্ন, বা বুঝেন নাই, বা একটু হাফ বুঝছেন, অর্ধেক বুঝছেন, কিছু বুঝেন নাই, বা ক্লাস সম্পর্কে কোনো কথা থাকলে আমার একটু বলেন। স্টাইল তো একটা অ্যাট্রিবিউট, তাই না? সরি সরি, স্টাইল অ্যাট্রিবিউট। স্টাইল ঠিক অ্যাট্রিবিউট বললে ওইভাবে বলা যাবে না, কারণ হচ্ছে কি স্টাইলটা মূলত আপনার সিএসএস, ঠিক আছে, ইনলাইন সিএসএস। আমি ইনলাইন সিএসএস এখানে আমি এখানে অ্যাপ্লাই করেছি। এখানে অ্যাপ্লাই আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, বা এখানে কালার, এগুলো হলো অ্যাট্রিবিউট। কথা কি বুঝতে পেরেছেন? আমি যখন এখানে লিখেছি যে দেখেন, আমি কিন্তু স্টাইলটা লিখি নাই, খেয়াল করে দেখছেন, স্টাইল লিখি নাই। আমি লিখি টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন লেফট, এইগুলো হলো অ্যাট্রিবিউট। আশা করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। স্টাইলটা আসলে অ্যাট্রিবিউট না, আসলে স্টাইলটা মানে অ্যাট্রিবিউট লেখার জায়গা হলো এখানে। ঠিক আছে, এখানে আমি এটা ইনলাইন সিএসএস করেছি। সিএসএস যখন করাবো আপু, তখন হয়তো আপনি আরো স্যার স্যার, স্যার সাউন্ড আসতেছে না, ডিসকানেক্টেড। চলে গেছে।
হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার নেট চলে গেছিল। এই যে দেখেন, আমারই নেট চলে গেছে, তাহলে দেখছেন তো রেকর্ডিং কি হবে কিনা না জানো, মানে ইন্টারাপ্ট হয়ে গেছে। আপনারা তো মনে হয় রেকর্ডিং করতেছিলেন অনেকে, তাই না? তো দুইজন মেবি করতেছিল। হ্যাঁ, ঠিক আছে, আপনারাও ওইভাবে রেকর্ডিংটা করে নিজেদের কাছে রাখেন, যখন গ্রুপ হবে তখন গ্রুপে আপলোড করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার তো এখানে যে নেট চলে যাওয়াতে কথা আর আমি নিজেও আপনাদের সাথে ইয়ে করতে পারিনি। তো যাই হোক, আর কি কারো কোনো কথা থাকলে আমায় বলেন, আর কথা না থাকলে গ্রুপের হয়তো। মধ্যে এইচডব্লিউ গুলো নেম লোকেশন লিখে আমরা যে এডিটরে কাজ করব ওই জিনিসগুলো ফোল্ডার করে দেন আপলোড করতে হবে। ওহো, আচ্ছা আচ্ছা, না না, ফোল্ডার করার দরকার নেই। ফোল্ডার করতে গেলে তো ফোল্ডার খোলা খুব ঝামেলার ব্যাপার। আচ্ছা কিভাবে দিব? স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিবেন। ও আচ্ছা, স্ক্রিনশট দিতে পারেন তো, মানে স্ক্রিনশট আপনার দেওয়ার জন্য টুলস, স্নিপিং টুল আছে হ্যাঁ, পিসিতে, ওটা দিয়ে তোলা যায়। এটা দিয়ে তুলতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, খুবই ছোট, লাইট শট, LIGHT লাইট শট নামে একটা সফটওয়্যারটা ওপেন করি। আচ্ছা, ওটা আমি আর দরকার হলে আগামী ক্লাসে দেখাই দিব নি কিভাবে ডাউনলোড, তারপর আপনারা একবার ট্রাই করে দেখিয়ে যেটা পারেন কিনা। আচ্ছা স্যার। ওটা দিয়েও খুব সুন্দরভাবে আপনার স্ক্রিনশটও করা যায় এবং আরো অনেক কিছু ফিচার আছে ওখানে, ওইটা একটু আপডেট। আর এমনিতে স্নিপিং টুল যেটা বলে সেটা দিয়ে করা যায়। আর কেউ কি কোনো কিছু বলবেন, কোনো কোশ্চেন কথা? না স্যার। তো ঠিক আছে, তাহলে ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সবার জন্য দোয়া করবেন। জি আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন স্যার, নমস্কার। আচ্ছা। লিভ দিব? জি জি, লিভ নিয়ে নেন, আমিও চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, স্যার, এখানে স্যার কি আছেন? স্যার মনে হয় কি মেবি আছে। আছেন। তো স্যার, ক্লাস কি লিভ নিয়ে নিব? আর আছেন? ওনাকে শো করতেছে, উনি মেবি শুনতেছেন না। হ্যাঁ, উনি মেবি শুনতেছেন না। আসলে ক্লাস শেষ হলে সবাই ক্লাস শেষ হয়ে যাওয়ারই কথা, মানে লিভ নিয়ে চলে যাবো। উনি তো আসলে অনেক ক্লাসের সাথে অনেক ব্যস্ত থাকেন। তো যাই হোক, আমরা তাহলে সবাই লিভ নিয়ে চলে যাই, কেমন? জি আচ্ছা স্যার। তো ঠিক আছে।